তো চল আজকে আমাদের টপিক হচ্ছে ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, তো ন্যাশনাল ইনকাম মানে কি? বাংলায় হচ্ছে জাতীয় আয়। আমরা অনেকবার শুনেছি, অনেক রকম এগুলো অনেক জায়গায় ঘুরেওছি। ঠিক আছে, তো জাতীয় আয়। তো প্রথমে একটা কোয়েশ্চেন হয় যে ফার্স্ট ন্যাশনাল ইনকাম কে মেপেছিল? এটা এমসিকিউ কোয়েশ্চেন। এটা আমরা সবাই জানি কি, দাদাভাই নৌরোজি, তাই না? নৌরোজি, দাদাভাই নৌরোজি ফার্স্ট কী ছিল? আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর অফ ব্রিটিশ পার্লামেন্ট। বুঝতে পেরেছো? তো ফার্স্ট আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর বলা হয় ওকে, ব্রিটিশ পার্লামেন্ট। 1876-এ কী করেছিল? ন্যাশনাল ইনকাম মেপেছিল। কিন্তু কি মেপেছিল? তখন কি এত কিছু ছিল ন্যাশনাল ইনকাম মাপাতে? ও বেসিক্যালি এগ্রিকালচারের ভ্যালুর ওপর মেপেছিল। কোয়েশ্চেন আসতে পারে। তো দাদাভাই নৌরোজি যে 1876 সালে প্রথম যখন ন্যাশনাল ইনকাম মাপে, সেটার বেস কী ছিল? এগ্রিকালচারকে বেস করে। তখন এত কিছু ছিল না। এবার জাতীয় আয়, দেখ আমরা একটা বাড়ির যদি আয় কত আয় করছে, তো আমরা ঠিক বার করে নিতে পারি, তাই না? যে মাসে এই বাড়ি থেকে আয় হচ্ছে কত, এত টাকা। কিন্তু ওটা দেশের কি করে বেরোবে? বুঝতে পারিস? তো যখনই আমরা এই বাড়ির যেভাবে বার করছি, আমরা যদি দেশের আয় বার করছি, যদি বার করে দিই, সেটাই হয়ে যাবে ন্যাশনাল ইনকাম। তোমাকে বললো, তোমার নামটা কি হচ্ছে? রোহিতকে বললো যে তুমি এদের বাড়ির আয় বার করো, তুমি বার করতে পারবে? হ্যাঁ, খাতা কলম নিয়ে যাবো, ওকে জিজ্ঞেস করবে যে তোমার আয় কত, তোমার বাবার, হ্যাঁ সার্ভে করে পর তুমি বার করে দিলে। ঠিক আছে, তাহলে তুমি কী করলে? এর বাড়ির আয় বার করলে। তুমি যে এর বাড়ির আয় দেখতে পেলে, বললাম আমি তোমাকে আগে, সব থেকে ন্যাশনাল ইনকামে সব থেকে যেটা মাথায় একদম পুরো আমাদের মানে চেপে থাকে যে ন্যাশনাল ইনকাম মানে কী জিনিসটা, তাই না? কত আয়, কিসের আয়, কেমন আয়। তা আমি তোমাকে সিম্পল এক্সাম্পল কী বললাম, যে এই সৌগতর বাড়ির আয়টা বার করতে। তো সৌগত বাড়ি আয়টা আমি ধরলাম ভারতবর্ষ, বা আমি তোমাকে বললাম, সার্ভে করতে দিলাম, তুমি বার করে আমাকে দিলে। ঠিক আছে, এটা তো তোমার কোনো লাভ হলো বা আমার কোনো লাভ হলো? ওর বাড়ির আয় মাপলে, তো শুধু মাপলে, তোমাকে কি দিল? তোমাকে কি দিল টাকাটা? তুমি শুধু কী করলে? মাপলে যে এরা বাড়িতে 30,000 টাকা মাসে আয় করে, বা এক বছরে 1 লাখ টাকা আয় করে। তোমার কোনো লাভ হলো, আমার কোনো লাভ হলো? এরকম কিছু না, শুধু মাপলাম, তাই না? ওরকমই দেশের যখন মাপবে না, শুধু মাপবে, এটা তুমি থাকবে না, তোমার জায়গায় সিএসও থাকবে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। ও কী করবে? দেশের ওরকম যারা জনগণ আছে, দেশে কত আয় করছে সেটা শুধু মাপবে। এই কনসেপ্টটা ভাব, আর কিছু না। কিন্তু শুধু কি অনলি ফর কী করবে? মেজারমেন্ট, যে ওই টাকা আছে বা ওর টাকা আছে, ওর ব্যাপার, সেটা তোমাকে শুধু মাপতে বললাম, তাই না? তুমি শুধু মাপবে, এটা আগে বুঝে নাও। ন্যাশনাল ইনকাম মানে কি? শুধু মেজারমেন্ট, আর কিছু না। মেজারমেন্ট ভ্যালুটা, এবার মেজারমেন্ট করে কি বুঝতে পারা যায়? নিশ্চয়ই কিছু মেজারমেন্ট করে কিছু বুঝতে পারা যায়, তাই না? ন্যাশনাল ইনকাম, তবে নাহলে তো শুধু মাপবো না, ফালতু কেন মাপতে যাবো? তোমার বাড়ির ইনকাম ও কেন মাপবে, তাই না? নিশ্চয়ই মেপে কিছু ঠিক করবে, তুমি মাপবে, তখন মেপে পরে তুমি কি দেখবে? ওর বাড়িতে যে সৌগত বাড়ি এত টাকা ইনকাম করে, কিন্তু তুমি কি দেখবে? যে আজকাল যা পরিস্থিতি, এই আয়ে মনে হচ্ছে সৌগতের পরিবার চলবে না। বুঝতে পেরেছে? কেন? তোমার নামটা হচ্ছে সম্রাট। এবার সম্রাটের কী হচ্ছে? সম্রাটের বাড়ি চলছে, তুমি বুঝতে পারছো যে সম্রাটের আয়টাতে ঠিকঠাক চলছে। তো কেন ও আয় করছে ধর না 2 লাখ টাকা, এর বাড়ির লোক বছর আয় করছে 1 লাখ টাকা, তার মানে একটা বাড়ি ঠিকঠাক চলতে 2 লাখ টাকা খরচা হয়, কিন্তু এর আয় কত হচ্ছে? 1 লাখ টাকা, মানে ওর 1 লাখ টাকা ডেফিসিট আছে। তখনই তো আমি তোমাকে বলবো যে তুমি তাহলে সৌগতের অবস্থা শোচনীয় আছে, তার মানে একে দাও, কি দাও? হরলিক্স দাও, বিপিএল কার্ড দাও, এই দাও, ওই দাও, স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বাড়াও ওকে, বুঝতে পারলে? ওকে হেলথ ফেসিলিটি দাও, হেলথ কার্ড দাও, জব কার্ড, এগুলো বাড়িতে এখানে জব লাগবে, ও কাজ করতে হবে, বুঝতে পারলে? বুঝতে পেরেছো? তো এই জন্য আমরা ন্যাশনাল ইনকাম মাপি। আগে এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার। আমরা ন্যাশনাল ইনকাম কেন মাপি? হোয়াই মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম, প্রথম কোয়েশ্চেন এটা লিখে রাখ। ঠিক আছে, কারণ প্রথম যদি আমরা এটা না বুঝি, তাহলে আমরা পড়েও কোনো ইন্টারেস্ট পাবো না। কেন? হঠাৎ প্রথমেই অনেকে পড়ায় কি জিডিপি, জিএনপি, জিডিপি, এগুলো যদি না জানিস তো করে লাভ কি? দেখ তোরা ভারতবর্ষে জন্ম, কি যেহেতু জন্ম নিয়েছিস, মানে জিডিপি, জিএনপি একবার না একবার শুনেছিসই, তাই না? প্রচুর এটা নিয়ে প্রচুর সবাই বলে, নেতাও বলে, মন্ত্রীও বলে, পুলিশও বলে, সবাই বলে। কিন্তু জিনিসটা তোমাকে জানতে হবে, ওইভাবে বললে হবে না। তো কেন মেজারমেন্ট করছি, বা হোয়াই মেজারমেন্ট লিখতে পারি, বা লিখতে পারি ইম্পর্টেন্স অফ দ্য ন্যাশনাল ইনকাম, তাই না? ইম্পর্টেন্সটা কি? তো প্রথম ইম্পর্টেন্স হবে 1 নাম্বার লিখবো, মানে ন্যাশনাল ইনকামের ফলে আমরা কোনো দেশের, আমি প্রথম বাংলায় বলি, হ্যাঁ, ন্যাশনাল ইনকামের ফলে আমরা কোনো দেশের কি করতে পারি? স্ট্যান্ডার্ড অফ লিভিং চেক করতে পারি। এবার স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে কি?
আমি বললাম যে সম্রাটের বাড়ি চলতে বছরে 2 লাখ টাকা লাগছে, ঠিকঠাক মানে সব ঠিকঠাক পাচ্ছে, খুব হাই ফাই না মানে মেজমেন্ট। তো এইটাই হচ্ছে সম্রাটের স্ট্যান্ডার্ড অফ লিভিং। কিন্তু ও এই টাকাটা, সৌগত এই টাকাটা পাচ্ছে না, তার মানে এ কম পাচ্ছে 1 লাখ টাকা, মানে এর স্ট্যান্ডার্ড অফ লিভিং ওর তুলনায় কম, মানে থাকার মান, বাঁচার মান, তাই না? দেখ বেঁচে আছে যে একটা আলু একদিনে খাচ্ছে, যে 2টো আলু একদিন, সেও বেঁচে আছে। আর যারা মাসে 30টা আলু একসাথে খাচ্ছে, মানে ডেলি 30টা আলু একসাথে, সেও বেঁচে আছে। কিন্তু সেটা না, মানে স্ট্যান্ডার্ড কোনটা? মোটামুটি প্রত্যেক দিন যেন 3টে আলু মুখে যায়, হ্যাঁ, সেটাও যদি ঠিকঠাক করে না পাই, তো বুঝতে পেরেছো? তো আমরা কি দেখতে পারি ন্যাশনাল ইনকাম দিয়ে পরে, যে আমাদের ন্যাশনাল ইনকাম কিছু বেরোলো, বাংলাদেশের ন্যাশনাল ইনকাম কিছু বেরোলো, আমেরিকার ন্যাশনাল ইনকাম কিছু বেরোলো, তাই না? তারপর আমরা দেখবো একটি স্ট্যান্ডার্ড অফ লিভিং, কার তুলনায় আমরা কী আছি, স্ট্যান্ডার্ড অফ লিভিং কী আছে, বাংলাদেশের তুলনায় আমাদের বেশি আছে না, আমাদের তুলনায় পাকিস্তান বেশি আছে না, পাকিস্তানের তুলনায় আমরা বেশি আছি না, ওটা আলাদা, ওটা ভ্যালুটা। তো বুঝতে পেরেছিস? তো প্রথম কারণ কী হলো, আমরা স্ট্যান্ড, যদি তোমাকে কোয়েশ্চেন এইভাবে আসবে না, বারবার বলি না তো কোয়েশ্চেন ওরা মাথা দিয়ে ভাবতে পারে। কোয়েশ্চেন যে কোনো বইয়ে পরপর কোয়েশ্চেন লেখা হতে পারে, কোনো চ্যাপ্টার থেকে এটাই কোয়েশ্চেন হবে সেটা না। এমসিকিউ একটা বেসিক কোয়েশ্চেন হয়, যেমন প্রথম ন্যাশনাল ইনকাম কে মেপেছিল আসতে পারে, কত সালে এগুলো আসতে পারে, ওগুলো হচ্ছে বেসিক এমসিকিউ, ওটা সবাই পারবে, ওটা নিয়ে চাপ নেই। কিন্তু যদি দিয়ে দেয় যে ন্যাশনাল ইনকামের ফলে নিচের কোনটি হয় না, বা নিচের কোনটি হয়, কোয়েশ্চেন দিল ন্যাশনাল ইনকামের ফলে নিচের কোনটি হয়, এ অপশন দিল কি, যে প্রথম অপশন দিল এখানে হেলথটা চেক করানো হয়, বি অপশন দিল কি না ন্যাশনাল ইনকামের ফলে কোনো দেশের ওয়াটার কত সাপ্লাই সেটা দেশে চেক করা হয়, বা ন্যাশনাল ইনকামের ফলে কোনো দেশের ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস আছে কিনা সেটা চেক করা হয়, বা 4 নাম্বার দিল ন্যাশনাল ইনকামের ফলে কোনো দেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং কী কমেছে সেটা বলে দেওয়া যায়। কী হবে অ্যান্সার? তো এইভাবে কোয়েশ্চেন ওরা বানিয়ে দেবে, ইউপিএসসি ভাবে কোয়েশ্চেন বানিয়ে দেয়, তাই না? তো আমাদেরকে ওই জ্ঞানটা রাখতে হবে। তো আমরা 1 নাম্বার কী লিখলাম, ঠিক আছে। 2 নাম্বার টু অ্যাপ্লাই ইকোনমিক পলিসি বা ইমপ্লিমেন্ট লিখতে পারি, ইমপ্লিমেন্টেশনটা বেটার হবে ওয়ার্ডটা, টু ইমপ্লিমেন্টেশন ইকোনমিক পলিসি। আমাদের দেশের ইকোনমিক পলিসিকে ঠিক করবে আমাদের দেশের সরকার, আমাদের রিজার্ভ ব্যাঙ্ক বলতে পারি, তাই না? তারাও সাহায্য করবে। তাহলে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে রাখতে পারি, তাই না? যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা অ্যাপ্লাই করবে। এবার আমাদের ট্যাক্স রেট বাড়বে না কমবে, 1 নাম্বার। আমাদের ইন্টারেস্ট রেট, মানে ব্যাঙ্করা যে ইন্টারেস্ট সুদ দিচ্ছে, বা ব্যাঙ্ক যে ইন্টারেস্ট রেটটা থেকে নিচ্ছে আরবিআই থেকে, সেই ইন্টারেস্ট রেট বাড়বে না কমবে, ঠিক আছে? এগুলো তো ঠিক করে, তো ওগুলো কীভাবে, কী দেখে ঠিক করে? ন্যাশনাল ইনকাম, পাতি কথা, বুঝতে পেরেছো? আমাদের এখানে লকডাউন হয়েছে তো অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই ন্যাশনাল ইনকামও আমাদের কমে যাবে। যখন ন্যাশনাল ইনকাম কমে যাবে তখন আমাদের সরকার চাইবে যে মানুষের হাতে টাকা আসুক, টাকা দেবে, তাই না? যখন মাপবে সরকার তো একদম মাপতে হবে, তো মানুষের হাতে টাকা কীভাবে, ব্যাঙ্কগুলো বলবে যে টাকা দাও। তো ব্যাঙ্ক যদি তোমাকে টাকা দেয় 100 টাকা দিচ্ছে আর সুদ নিচ্ছে 100%, তুমি তো কোনো দিনই নেবে না, বলবে ইন্টারেস্ট রেটটা কমিয়ে দাও, তখন ব্যাঙ্ক ইন্টারেস্ট কমিয়ে দেবে, তাই না? তো এগুলো সব ন্যাশনাল ইনকামের উপর হবে। তো ট্যাক্স রেট হাই, যদি প্রচুর ন্যাশনাল ইনকাম প্রচুর কামাচ্ছে মানুষ, আমি মেজারমেন্ট করে বুঝতে পারলি, তখন বলবে কি এবার বেশি টাকা হয়েছে, ইনফ্লেশন হবে, তো ট্যাক্স রেট দিয়ে পরে টাকাগুলো উঠাও। তো ন্যাশনাল ইনকাম একটা রিপোর্ট, তো আমরা লিখে রাখতে পারি কি ট্যাক্স রেট, ইকোনমিক পলিসির মধ্যে কী লিখতে পারি, ট্যাক্স রেট, ইন্টারেস্ট রেট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তাই না? এগুলো সব কিসের ওপর থাকে, কি এগুলো সব ইমপ্লিমেন্টেশন ইকোনমিক পলিসির, এগুলো সব ইমপ্লিমেন্টেশন করে কাকে দেখে ইমপ্লিমেন্টেশন করে, মেজারমেন্ট ন্যাশনাল ইনকামকে দেখে, ঠিক আছে? এটা বললাম। 3 নাম্বার কী আছে লিখব, টু ডিসাইডেড ইনফ্লেশনারি গ্যাপ অ্যান্ড ডিফ্লেশনারি গ্যাপ। তো হোয়াট ইজ ইনফ্লেশনারি গ্যাপ আর হোয়াট ইজ ডিফ্লেশনারি গ্যাপ, এটা কি হয়, ডিসাইডেড হয় এই সময় কী করা উচিত কী করা উচিত না। তা আমরা 3টে মেজর, প্রচুর কারণ আছে ন্যাশনাল ইনকাম মাপার, ঠিক আছে? প্রচুর কারণ আছে। একটা দেশকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা দেশের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়েছিলাম, মনে আছে? কী হবে, গ্রোথ আর ডেভেলপমেন্ট কী হবে আর কীভাবে হবে, এটা পুরোটা ঠিক করবে ন্যাশনাল ইনকামের মাধ্যমে, তবেই তো ওরা বুঝতে পারবে টাকাটা, বুঝতে পেরেছি? তা আমরা মোটামুটি এই জিনিসগুলো বুঝে গেছি যে কেন আমরা ন্যাশনাল ইনকাম মাপছি। যদি ন্যাশনাল ইনকাম না মাপি তাহলে আমরা বুঝতেই পারবো না যে কী হচ্ছে আমাদের দেশে। দেখ, ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইটস এগ্রিগেটস মানে কি, ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইটস এগ্রিগেট, দ্যাটস মিন হচ্ছে ন্যাশনাল ইনকামকে আমরা যখনই আমরা যে বার করব তার সাথে কী কী জিনিস লাগে, তাই না? যেমন আমরা যদি মাংস রান্না করি তো আমাদের কী লাগবে,
মশলা লাগবে, আর আগে মাংস লাগবে, তাই না? তো ওই যে কি কি লাগে সেটাকে বলে এগ্রিগেটস, যেটা দিয়ে এগ্রিগেটস দিয়ে পরে আমরা ন্যাশনাল ইনকাম বার করবো। তো আমাদেরকে প্রথমে এটা জানতে হবে, আমাদের কিছু জিনিস একদম পুরো মাথায় ঢুকে নিতে হবে। আমরা অন্য দিক দিয়ে ন্যাশনাল ইনকাম সবাই অন্য দিক দিয়ে পড়াই, একদম ডাইরেক্ট জিডিপি জিএনপি থেকে পড়াবে। আমি এমনভাবে নিয়ে যাব যে তুই জিডিপি জিএনপি কোনোদিনই কিছু মনে হবে না, তুই নিজেই সব কিছু করতে পারবি, তাই না? সেটা তোরা দেখেছিস। তো আমরা প্রথমেই জানবো ন্যাশনাল ইনকাম। তো আমরা ন্যাশনাল ইনকাম পড়তে গেলে আমাদের কিছু কিছু জিনিস একদম প্রথম জেনে নে। হ্যাঁ, প্রথম হবে ফ্যাক্টর ইনকাম। আমরা নেক্সট এগ্রিগেটসের মধ্যে প্রথম যেটা আমাদের থেকে এগুলো না জানলে আমরা ন্যাশনাল ইনকামটা বুঝতে পারবো না। হ্যাঁ, তো আমরা তাই এগুলোকে জেনে নিই আগে। তো হোয়াট ইজ ফ্যাক্টর ইনকাম? দেখ, ফ্যাক্টর ইনকাম হচ্ছে যে মানুষ তো ইনকাম করে, মানুষের যে ইনকামটা কী করে কষ্ট করে করে, মানে কি কিছু কাজ করে করে, তাই না? কষ্ট করে, আমরা সব তো এমনি ইনকাম হয় না, সব কাজ করে পায়। এই যে কাজ করে যে টাকাটা পায় এটাকে বলা হয় ফ্যাক্টর ইনকাম। তাহলে কিন্তু অনেকে সবাই কাজ করে, একটা কিন্তু গরিব রাস্তায় ভিক্ষা করছে, ঠিক আছে, সেও কিন্তু কী করছে, টাকা পাচ্ছে না। তুইও স্কলারশিপ পাচ্ছিস না, কিছু না করে পাচ্ছিস। একটা বৃদ্ধ বয়সও পেনশন পাচ্ছে না, ও তো টাকা পাচ্ছে, টাকা অনেকভাবে পাওয়া যায়, কিন্তু সেটা ফ্যাক্টর ইনকাম না, সেটা হচ্ছে ট্রান্সফার ইনকাম। মানে কারো কাছ থেকে ইনকামটা ট্রান্সফার হচ্ছে। লটারি পেয়ে গেলাম, তুমি এখান থেকে বেলগুড়া থেকে যাচ্ছ, হঠাৎ তোমার কি ইচ্ছে হলো মা তারা লটারিতে, তুমি হয়েছে 30 টাকা লটারি কাটলে, আর বাড়ি যেতে যেতে দেখলে যে তোমার 1 কোটি টাকা পেয়ে গেছো। তো আমরা কি লিখলাম? ফ্যাক্টর ইনকাম লিখবো, ইটস রেফার টু দ্য ইনকাম রিসিভড বাই দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন ফর রেন্ডারিং দেয়ার ফ্যাক্টর সার্ভিসেস ইন দ্য প্রসেস অফ প্রোডাকশন। দেখ, এটা শুনতে কত ভালো লাগছে না? তো ইকোনমিক্স এই লেখাটাও মনে রাখতে হবে তোদেরকে, মানে কোনো প্রসেস, প্রোডাকশানে কোনো প্রসেস করে টাকাটা পাচ্ছে, তাই না? তো ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ফ্যাক্টর ইনকাম, বুঝে গেছি। ফ্যাক্টর ইনকামের মধ্যে কী কী পড়ে, কী কী বললাম? ফ্যাক্টর ইনকাম আর্নড লিখে রাখবো, ফ্যাক্টর ইনকাম একটা আলাদা প্যারা দিয়ে লিখে রাখবো। অ্যাকচুয়ালি 1 নম্বরে যে ডেফিনেশনটা পড়ে, ফ্যাক্টর ইনকাম আর্নড বাই দ্য নর্মাল রেসিডেন্টস অ্যান্ড ইটস ইনক্লুড কি ন্যাশনাল ইনকাম। ফ্যাক্টর ইনকামের যে ইনকাম সেটাই অনলি ফর ন্যাশনাল ইনকামে ইনক্লুড হবে। তার মানে কি ট্রান্সফার ইনকামের টাকা ন্যাশনাল ইনকাম যখন আমরা মাপবো তখন ইনক্লুড হবে না, আগে এগুলো এটাই তো কোয়েশ্চেন একটা, তাই না? যে কোন ন্যাশনাল ইনকামে কোন টাকাটা ন্যাশনাল ইনকামে না। তোকে দিয়ে দেবে পেনশন না, তোকে দিয়ে দেবে লটারি না, জামাই বউকে টাকা দিয়েছে না, ট্রান্সফার ইনকাম। আমি তোমাকে মাপতে দিয়েছিলাম কাম সৌগতর বাড়ির ইনকাম, আবার সৌগত বাড়ির ইনকাম দেখিয়েছে, সৌগত বললো আমি 25,000 টাকা, বাবা করে 25,000 টাকা, উনি করে 4 জনের ইনকাম করে ভাই ভাই নিয়ে 1 লাখ টাকা হলো। এবার তুমি ওর মাকে জিজ্ঞেস করে দিয়েছো তুমি ইনকাম করেছো, বলে হ্যাঁ আমি এবছর 10,000 টাকা পেয়েছি। তখন তুইও লিখেছি 10,000 টাকা, 1,10,000 টাকা হচ্ছে, কিন্তু ওর মা টাকাটা পেলে কোথা থেকে? ওর বাবাই দিয়েছিল তো 25,000 টাকাটা থেকে। এটাই হচ্ছে ট্রান্সফার ইনকাম, ওই জন্য ধরি না। এই যে একটা গরিবকে টাকা দিচ্ছি, এটা আমরাই দিচ্ছি তো। গরিব কারা বলতো? যারা রাস্তায় বসে থাকে, ওদেরকে ভিখারি বলিস না, ওদের গরিবই বলবি, বুঝতে পারলি? ভিখারি শুনতে অনেক খারাপ লাগে, তাই না? ওদের গরিব বলবি, ব্যাপারটা ভালো লাগবে। তো যাই হোক, ট্রান্সফার ইনকাম, তো ট্রান্সফার ইনকাম আমরা লিখবো ইটস রেফার টু দ্য ইনকাম রিসিভড উইথাউট রেন্ডারিং এনি প্রোডাক্টিভ সার্ভিস ইন রিটার্ন। এক্সাম্পল কি লিখবো? এক্সাম্পলটা এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলায় কী হচ্ছে যে কিছু না করে যে টাকাটা আমরা পাই। এক্সাম্পল আমরা লিখতে পারি, প্রথমেই লিখবো ওল্ড এজ পেনশন, কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? তারপরে স্কলারশিপ, 3 নাম্বার লটারিজ, ইনকাম ফ্রম লটারি। এবার দেখ একটা কথা বলছি, তুমি লটারিতে টাকা পেলে তোমার ইনকামটা কি? ট্রান্সফার ইনকাম। কিন্তু মা তারা লটারি এজেন্সি, তাহলে কি যারা লটারি বিক্রি করছে সেটা কিন্তু কি ইনকাম? ফ্যাক্টর ইনকাম, কষ্ট করে ইনকাম করছে, বুঝতে পেরেছি কেসটা? এর ইনকামটা কিসে হবে? যোগ হবে ন্যাশনাল ইনকামে। এর আর যারা লটারি পাবে তার ইনকামটা ন্যাশনাল ইনকামে যোগ হবে। তাহলে ট্রান্সফার ইনকাম নট ইনক্লুডিং ইন ন্যাশনাল ইনকাম, আর ফ্যাক্টর ইনকাম আর ইনক্লুডিং ইন ন্যাশনাল ইনকাম, ঠিক আছে? এখানে কোনো কনফিউশন। এবার এগুলো শুনতে খুব ভালো লাগছে, কিন্তু কিছুক্ষণ পর যখন ইকুয়েশন যাবো তখন আবার চাপ হয়ে যাবে, ওই জন্য ভালো করে এখানে মুখস্থ করে নেই, ঠিক আছে? যেন সেকেন্ড টাইম না বলতে হয়। তো আমরা নেক্সট বুঝছি কি ফাইনাল গুডস অ্যান্ড ইন্টারমিডিয়েট গুডস, ঠিক আছে? তো হোয়াট ইজ ফাইনাল গুডস? হ্যাঁ, একটা পাতি কথায় যেটা বললো লাস্ট প্রোডাক্ট, কোনো জিনিস গুডস মানে যে জিনিসপত্র। তো ফাইনাল গুডস হচ্ছে যে জিনিসটা আমরা কি এবার ডাইরেক্ট এক্সেস করব, ওর উপর আর কোনো কিছু কাজ হবে না। মানুষ যখন এটা ডাইরেক্ট এক্সেস করবে সেই গুডসটা হবে ফাইনাল গুডস, ঠিক আছে? বুঝতে পেরেছিস? যেমন এই পাখাটা আমাদের ফাইনাল গুডস,
ঠিক আছে, জামাটা আমাদের ফাইনাল গুডস, ঘড়ি আমাদের ফাইনাল গুডস, এটাও ফাইনাল গুডস। যে কোনো জিনিস এখানে যা যা আছে যেটা তুমি এবার কী করলে, যেটা আবার তুমি ইউজ করবে, ঠিক আছে, সেটা তোমার কাছে যখন আসবে এটা হবে ফাইনাল গুডস। তাহলে ইন্টারমিডিয়েটের গুডস কি? যেমন তাহলে র মেটেরিয়ালস, যে এই জামাটা এমনি আসেনি, অনেক কটন, সুতো, অনেক কিছু লেগেছে, কালার, তো ওগুলো তখন কি হবে? ইন্টারমিডিয়েট গুডস। যেমন চা, যদি দোকানে চা খাই, চা হয়ে যাবে ফাইনাল গুডস, কিন্তু তো ওই জন্য চিনিটা তখন কি হয়ে যাবে? ইন্টারমিডিয়েট গুডস। হ্যাঁ, এবার যদি চিনি আমরা ডাইরেক্ট বাড়িতে নিয়ে আসি তখন ওটা কি হবে? ফাইনাল গুডস। কোনো ইন্টারমিডিয়েট গুডস যদি 1 বছর পর্যন্ত ইউজ না হয়, ওটা অটোমেটিকলি ফাইনাল গুডসে ট্রান্সফার হয়ে যাবে। প্রথম কথা এটা, যদি কোনো দোকানে চিনি রাখা আছে 1 বছর পর্যন্ত, ওটা কোনো কিছুর জন্য ইউজ হয়, চাও হয়নি, কিছু নেই, তো ওটা অটোমেটিকলি কিসে হয়ে যাবে? ফাইনাল গুডস হয়ে যাবে। বুঝতে পারলি? ভালো করে বুঝে রাখবি। ফাইনাল গুডস আর ইন্টারমিডিয়েট গুডস দুটোই মেজারমেন্ট হবে, দুটোই বেসিক্যালি ইউজ হবে। কিভাবে বুঝতে পারবো কোনটা ফাইনাল গুডস আর কোনটা ইন্টারমিডিয়েট গুডস? দুটোই ডিটারমাইন্ড হবে বেসিক্যালি নেচার অফ ইউজেস, তাই না? নেচার অফ ইউজেসের ফলে আমরা ফাইনাল গুডস আর ইন্টারমিডিয়েট গুডসকে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এটা অনেক বড় কনসেপ্ট ফাইনাল গুডস। আমরা গুডসের চ্যাপ্টারে পড়বো, এখানে অনেক গুডস হয়, গিভেন গুডস, এই গুডস, ওই গুডস থেকে আমরা পড়বো, আমরা তখন আমরা ভালো করে বুঝবো। তা আমরা এখন বেসিকটা জেনে রাখতে হবে। হ্যাঁ, তো এবার হচ্ছে আমাদের যে কোনো জিনিস, এইটা থেকে এইটা আমি বানিয়েছি, তো এইটা আমাদের ফাইনাল গুডস হয়ে গেছে এখন। কিন্তু কার্ড যদি কারো কাছে থাকে, কার্ডটা রাখা, দরজা জানলা এখন ফাইনাল গুডস, কিন্তু কার্ড যদি কোথাও রাখা থাকে ওটা ইন্টারমিডিয়েট গুডস। যেটা 1 বছর নাহলে তো আমরা ডিকোড করতে পারবো না। এবার আমাদের ইম্পর্টেন্স হচ্ছে যে ন্যাশনাল ইনকামে আমরা অলওয়েজ ফাইনাল গুডসকে ইনক্লুড করি, আমরা কোনোদিনও ইন্টারমিডিয়েট গুডসকে ইনক্লুড করি না। এবার দেখ, এখানে অনেক কিছু কনফিউশন আসতে পারে, আমি তার আগে বলে দিই। ন্যাশনাল ইনকাম যখন মাপতে যাব, আমরা যখন রোহিতকে বলবো যে সৌগতর বাড়ির এইটা মাপো, তো রোহিত যখন যাবে সৌগত বাড়ি, তখন সৌগত বাড়িতে বলবে যে তোমরা কত টাকা ইনকাম করো। তখন সৌগতর বাবা ধরলে, ওর দাদা চাকরি করে, বলুক আমি 30,000 টাকা পাই, ওদের বাড়ির মাসে ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, ঠিক আছে? এইবার তার মধ্যে সৌগতর ধর 4 জন ফ্যামিলি, ওর বাবা, সৌগত, সৌগতকে পিকচার রেখে দিই, ঠিক আছে? এবার ওর দাদা, ওর আরেক দাদা, তো এই দাদাটা একটু বড়, তাই একটু বড় বড় লিখে দিচ্ছি, একটু বড় দাদা, ঠিক আছে? এবার তার মধ্যে এই যখন প্রথমে হলো সৌগত, এ বললো আমি 25,000 টাকা ইনকাম করি। এর দাদা, এও ধরলে পুলিশে কাজ করে 25,000 টাকা ইনকাম করে। এর আরেক দাদা ধরলে পুলিশে কাজ করে, ও পুলিশে কাজ করে, তো ও 25,000 টাকা ইনকাম করে, ঠিক আছে? এবার যখন এর বাবাকে জিজ্ঞেস করছে, তখন ও বলে যে আমি তো কিছু কাজ করি না। বললি কেন কাজ করো না? কাজ তো করতে হবে, বাবা হয়েছ। বলে কাজ করি মানে আমি চাষ করি। তো চাষ করে, তখন বলে চাষ করে কত টাকা আয় করছো? তো চাষ আছে, তো তার প্রোডাকশান ধরছে, ও আলু চাষ করে, তাই ও আলু চাষ করে পরে ও ধরলে 2 কুইন্টাল আলু চাষ করছে, যার ফলে ও পাচ্ছে কত? 25,000 টাকা। বুঝতে পারলি? তো দেখ কী হলো, এরা যে মাইনেটা পেলো, এ তো প্রোডাকশান করে পেলো, এরা তো প্রোডাকশান করে পায়নি। তাই এগুলো কি, এগুলো সার্ভিস করে পেয়েছে এরা। বুঝতে পারলি তো? আর এই প্রোডাকশান তো গুডস অ্যান্ড সার্ভিসের টাকাটা যখন যোগ করে দেবে, বুঝতে পারলি তো? টাকা 2 ভাগে আসবে, একটা গুডস থেকে হয় আসবে বিক্রি পাটা করে, তার হিসাবটা তুমি যেমন ওর বাবার কাছে বলে দিলে, তুমি ওর বাবাতে জানে না কত হিসাব, বলে কত টাকা প্রোডাকশন করেছে, ও বলবে আমি তো 2 কুইন্টাল আলু, তখন তুমি হিসাবটা করো 2 কুইন্টাল আলু মানে 25,000 টাকা। ওই যে হিসাবটা লিখে নিলে, ওরকম ওদের তো মায়নাগুলো তো তুমি পেয়ে যাবে, ওইটাই যখন যোগ করে দেবে 1 লাখ টাকা ওদের বাড়ির ন্যাশনাল ইনকাম। এখানে গুডস অ্যান্ড সার্ভিস পড়ছে, অনলি ফর গুডস না, ঠিক আছে? এটা একদম মাথায় রাখতে হবে। তো ফাইনাল গুডস আর ইন্টারমিডিয়েট গুডস। ফাইনাল গুডস আমরা কী কী লিখলাম? যে ফাইনাল গুডস অলওয়েজ ইনক্লুডিং ইন ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইন্টারমিডিয়েট গুডস আর নট ইনক্লুড ইন ন্যাশনাল ইনকাম। প্রথম কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেন দেবো, এখানে তোকে বলতে হবে। ইন্টারমিডিয়েট গুডস আমাদের আলটিমেট ওটা ফাইনাল গুডসে হয়ে যায় যখন 1 বছর না ইউজ হবে। আর যদি তুমি বলো যদি এটা ইন্টারমিডিয়েট গুডসগুলোকে যদি আমরা ন্যাশনাল ইনকামে মেপে নিতাম যখন মাপার সময়, তাহলে আমাদের কী অসুবিধা হতো? ডাবল কাউন্টিং হতো।
বুঝতে পেরেছি? ডাবল কাউন্টিং মেথডও আছে না? পড়বো আমরা যখন মেজারমেন্টে যাব, আস্তে আস্তে আজ থেকে তো শুরু হচ্ছে, ঠিক আছে, এখন গল্প চলবে। তো নর্মাল রেসিডেন্স, হোয়াট ইজ নর্মাল রেসিডেন্স কি? ইকোনমিক ভাষার নর্মাল রেসিডেন্স যখন আমরা ডিফাইন করব, দুটো দিক দিয়ে বেরোবে, একটা ইকোনমিক্স ভাষা দিয়ে বেরোবে আর একটা পলিটিক ভাষা দিয়ে বেরোবে। পলিটিক ভাষা দিয়ে যেটা বেরোবে সেটা আমরা রেসিডেন্ট বা সিটিজেনশিপ চ্যাপ্টারে পড়বো, কিন্তু ইকোনমিক ভাষাতে নর্মাল রেসিডেন্ট তাদেরকেই বলবো যারা ভারতবর্ষে 1 বছরের বেশি থাকছে, ঠিক আছে, এবং যাদের ইকোনমিক অ্যাক্টিভিটি, কোনো একটা মানুষ হতে পারে, কোনো একটা ইনস্টিটিউশন হতে পারে, তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি ভারতেই আছে, তাদেরকে আমরা নর্মাল রেসিডেন্টস বলবো অ্যাট দ্য ইকোনমিক্স। দুটো হয়, একটা পলিটিক্স দিক দিয়ে রেসিডেন্ট, একটা আমাদের দিক দিয়ে ওটা সিটিজেনশিপ। ওখানে ওগুলো যাদেরকে করবো তাদের সিটিজেনশিপ দেওয়ার চিন্তা ভাবনা করবো। এখানে সিটিজেনশিপ না, এখানে ফর ক্যালকুলেশন। কেউ যদি একটা কোম্পানি ভারতে আসে, ও তো আর 1 বছরের জন্য আসবে না, ও তো অনেক টাকা নিয়ে আসবে। তো যাই হোক, যখন দেখে নেবো যে 1 বছর থেকে থাকছে এখানে সেন্টার অফ ইকোনমিক অ্যাক্টিভিটি এখানে হচ্ছে। হোয়াট ইজ সেন্টার অফ ইকোনমিক অ্যাক্টিভিটি? মানে এখানেই সব করছে, এখানে খাচ্ছে দাচ্ছে সব করছে, এখানেই করছে, বুঝতে পারলি? হ্যাঁ, আবার চলে গেল, তো হবে না, তাহলে ও ভারতের নর্মাল রেসিডেন্ট, বুঝতে পারলি? আমরা এই কনসেপ্টটা ধরে নিবি যে 1 বছরের বেশি যারা ভারতবর্ষে থাকে এবং তাদের সেন্টার অফ ইকোনমিক অ্যাক্টিভিটি এখানেই হচ্ছে, সেই কথা, সেটাই কী হয়ে যাবে, কী হবে, ন্যাশনাল, আমাদের নর্মাল রেসিডেন্ট হিসাবে আমরা ডিক্লেয়ার করবো। সিটিজেনশিপ আলাদা, নর্মাল রেসিডেন্ট আলাদা, আগে বলে দিচ্ছি। হ্যাঁ, কী নর্মাল রেসিডেন্টের মধ্যে ইনক্লুডিং হয় না সেটা একটু জেনে না, তাই না? যেমন কেউ বিদেশে থেকে এখানে ট্যুর করতে এলো বা ভিজিট করতে এলো, দে আর নট ইনক্লুডিং ইন ন্যাশনাল ইনকাম, মানে নর্মাল রেসিডেন্টস। যেহেতু নর্মাল রেসিডেন্ট হবে না, তাই ন্যাশনাল ইনকাম ইনক্লুডিং হবে না। কোনো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ভারতে আছে, বুঝতে পারলি, ও নর্মাল রেসিডেন্টস, তারা এগুলো নর্মাল রেসিডেন্টস হিসেবে ডিক্লেয়ার হবে না, বুঝতে পেরেছিস তো? এগুলো দুটো মতো বাদ যাবে, ঠিক আছে? তো ফ্যাক্টর ইনকাম বুঝলাম, ন্যাশনাল ইনকাম ইনক্লুডিং হয়। নেক্সট আর কি বললাম? ট্রান্সফার ইনকাম হয় না। আর কি পড়লাম? নর্মাল রেসিডেন্ট পড়েছি, ওটা হবে ন্যাশনাল ইনকামে। তারপরে ফাইনাল গুডস ন্যাশনাল ইনকামে হবে, আর কি ইন্টারমিডিয়েট গুডস ন্যাশনাল ইনকাম হবে না। নেক্সট এবার আমরা কিছু ফরম্যাট জানবো, ঠিক আছে? নেক্সট লিখা, আমরা এখন এগ্রিগেটস অফ ন্যাশনাল ইনকামই পড়ছি, এখনও ন্যাশনাল ইনকামে কিচ্ছু ঢুকছি না, ঠিক আছে? তো রোহিত কী হয়েছে, এই মোবাইলটা কিনেছে, তো মোবাইলটা আমি যখন জিজ্ঞেস করলাম কত টাকা, তো ও বললো মোবাইলটা কিনেছে 10,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকা। এবার রোহিত এই মোবাইলটা কেনার পর ও ঠিক 6 মাস চালিয়েছে, এখন তো বেশি দিন চালাতে পারবে না, তার ওর অন্য আবার মোবাইল আসছে, তো প্রচুর পয়সা হয়ে গেছে, ওর তো পয়সা তো আছেই, এটা তো আমরা শুনলাম। এবারও মোবাইলটা চেঞ্জ করবে, তো যখনই ও চেঞ্জ করবে তখন ও কী করবে বলছে, এবার মোবাইলটা বিক্রি করবে। ও গেছে এর কাছে, সম্রাটের কাছে। সম্রাট বলছে মোবাইলটা আমি বিকবো, বলে ভালো মোবাইল তো, কত টাকা বিকবি? তো ও বলছে আমি এটা বিকবো কি, যে ঠিক আছে এটা বিকতে যাচ্ছে। তখন সম্রাট বলছে আমি এটাকে, ও এই দাম রেখেছে, তাহলে 8,000 টাকা দাম রেখেছে 6 মাস। যাই হোক, এই যে 8,000 টাকা দাম রেখেছে, তো বললো ঠিক আছে 8,000 টাকা, তাহলে ফোনটা নিয়ে নিল, ঠিক আছে, নেবে না। তো যাই হোক ফোনটা নিয়ে নিল। এই যে তো এই 2 মাসে এমন কি হলো যে ফোনটা 8,000 কোনো ভাঙে না, কিছু তো হয়নি, তো কী হলো এখানে দামটা এতটা হয়ে গেল? একদম, যেটা বলছে ডেপ্রিসিয়েশন, ইংলিশে ওয়ার্ড ডেপ্রিসিয়েশন বলে, ইউজ করে নিল। এই 6 মাস যে ইউজ করে নিল না, এই ইউজ কস্টটাকে আমরা ইংলিশে ইকোনমিক্সের ভাষায় বলি ডেপ্রিসিয়েশন, তাই না? তাহলে কি হয়, গ্রস তখন এর নেট ভ্যালু দাম কত বেরোলো, নেট ভ্যালু কত বেরোলো 8,000 টাকা ফোনটা, ঠিক আছে? তো ফোনটা ছিল কত দাম, 10,000 টাকা, এখন হলো 8,000 টাকা। অ্যাকচুয়ালি কী হলো, এখান থেকে কী হলো, এখান থেকে ইউজ করার ফলে কত 2,000 টাকা দাম কমে গেলো। এই 2,000 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট, তাই না? বুঝতে পারছি ডেপ্রিসিয়েশন, যদি বলো হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন, যেটা আমরা ইউজ করার ভ্যালুটা, বুঝতে পেরেছি? একটা ট্রাক্টর কিনলাম 10 লাখ টাকায়, ধরলে ভালো হেভি ট্রাক্টর বিদেশ থেকে নিলাম, ওটা কিছুদিন পর বিক্রি করে দিচ্ছি কাউকে 5 লাখ টাকা দিচ্ছে, এই বাকি তাহলে 5 লাখ টাকা কোথায় গেল ভাই 1 মাসে? বলবে এই যে তুমি ইউজ করে নিলে, ইউজের জন্য এটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন কস্ট। তো তোকে একটা যদি কোয়েশ্চেন দিই যে তুমি বলো তো আমরা গ্রস থেকে নেটে কীভাবে আসবো, তখন কী হবে? বুঝতে পারলি? তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে একে হাঁটিয়ে দিলাম প্রথমে, যে গ্রস থেকে আমরা যদি নেটে আসতে গেলে আমরা কি করতে হবে, আমরা গ্রস থেকে নেটে আসছি, তাহলে কী হবে মাইনাস ডেপ্রিসিয়েশন, তাই না? বুঝতে পারলি তো?
তাহলে গ্রস থেকে এটা মুখস্থ কর, গ্রস থেকে যদি নেটে আসি তো মাইনাস ডেপ্রিসিয়েশন, আর যদি বলে নেট থেকে আবার গ্রসে যাও তো কী হবে, প্লাস ডেপ্রিসিয়েশন। হ্যাঁ তখন তো আর ওগুলো হবে না, ডেপ্রিসিয়েশন মানে ডবল কাউন্টিং হয়ে যাবে। সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো পড়ে না, ন্যাশনাল ইনকামে সেকেন্ড হ্যান্ড জিনিসে কাউন্ট হয় না। আমি সব থেকে ভালো বলছি, দেখবি আমাদের চিপস, তাই না, চিপসে দেখবি গ্রস ওয়েট থাকে কত, 20 গ্রাম, সোনার মতো। দেখো যে চিপসটা প্যাকেটটা খুলে নিবি, মাল তখনও খাসনি তুই, প্যাকেটটা খুলে যে খেতে যাবি দেখবি 3টে মাল পড়ে আছে, রামসাম আর যদু। এই যখন 3টে মাল ওয়েট করবি দেখবি 15 গ্রাম না 10 গ্রাম হয়ে যাবে, 5 গ্রাম, তাই না। এই 5 গ্রামের 5 টাকা নিয়েছে ওরা, বুঝতে পারলি। তো এই 5 গ্রাম ওইটা হচ্ছে নেট ওয়েট, আর বাদে বাকি কী ছিল, ডেপ্রিসিয়েশন ছিল, একটা নাইট্রোজেন ছিল। চিপসের ভিতরে কিসের কী হাওয়া থাকে, কি এয়ারটা থাকে, নাইট্রোজেন। তো ওই নাইট্রোজেন গ্যাস ছিল কিছু, কিছু প্লাস্টিকটা ছিল কিছু, বুঝতে পেরেছিস তো। এগুলো কি, এগুলো ছিল ডেপ্রিসিয়েশন হলো। তো গ্রস থেকে ডেপ্রিসিয়েশন হলো কি, নেট পেলে। আমরা এই কিছু জানবো না, আমরা এইটুকু মনে রাখ যে গ্রস থেকে আমরা নেটে আসতে গেলে আমাদের কি করতে হয়, ডেপ্রিসিয়েশন করতে হয়। এইবার আমরা একটা জিনিস জানি এখানে যে ডেপ্রিসিয়েশন আরও অনেক নাম আছে, ঠিক আছে, বলেছিলাম, লিখে রাখবো, লিখে রাখ। ডেপ্রিসিয়েশন ইজ অলসো নোন অ্যাজ, কোনোদিন যদি থাকে তো লিখে রাখবি কি ডেপ্রিসিয়েশন। ইটস অলসো নোন অ্যাজ কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট, লিখে রাখবো। কোনোদিন যদি ডেপ্রিসিয়েশন না দেয়, কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট দিলে তোকে ওটাই করতে হবে। ক্যাপিটাল কনজামশন অ্যালাউইং আরেকটা নাম এর, তাহলে আমরা দুটো নাম জানলাম। এর আরেকটা নাম আছে রিপ্লেসমেন্ট কস্ট অফ ফিক্সড ক্যাপিটাল, রিপ্লেসমেন্ট কস্ট অফ ফিক্সড ক্যাপিটাল। তো নেক্সট আমরা ফ্যাক্টর কস্ট আর কি বলবো, মার্কেট প্রাইস। তো হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট, ধরে না এটা ফ্যাক্টরি একটা, ঠিক আছে, এই ফ্যাক্টরি থেকে একটা গুডস বার করছে, ধরলে এই পেনটা বার করলো, তাই না, এই পেনটা। তো এই পেনটা যখন ফ্যাক্টরি থেকে বার করবে না, তখন এই পেনটার দাম হয়ে গেল কত না, এই পেনটার দাম রাখলো 10 টাকা, ঠিক আছে, 10 টাকা। এবার এই পেনটা যখন বিক্রি হবে আমাদের দোকানে, মানে এটা ফ্যাক্টরি, এবার হবে দোকান। এবার এই দোকানে যখন একটা লোক যাচ্ছে, ধরে নে এই দোকানে যাচ্ছে আমাদের বাবু যাচ্ছে, ধরলে এই দেখ দোকানটা দিয়ে যাচ্ছে, দোকানটাতে যাচ্ছে, তখন ওকে বললো যে পেনের দাম কত, এই পাচ্ছে পেনটা 12 টাকা। যখন দোকানের পেনটা 12 টাকায় বিক্রি হচ্ছে, দ্যাটস ওটা হচ্ছে মার্কেট প্রাইস। আর যখন ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে তখন হচ্ছে ওটা কি, ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টরি মিনস ফ্যাক্টর, এটা মনে রাখবে। যখন কোনো ফ্যাক্টরি থেকে বেরোয় তখন ওটা হয় ফ্যাক্টর কস্ট, আর যখন ওটা দোকানে বিক্রি হয় তখন ওটা হয় কি, মার্কেট প্রাইস। ঠিক আছে, বুঝে গেছি পেনটা। এইবার তাহলে এই যে 2 টাকাটা কি, এখানে কি প্রফিট হবে কি না, প্রফিট হবে না, এটা আমি বলতে, এখানে প্রফিট হবে না। দেখে নে, এই যে ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে আসছে, এখানে দাম ছিল 10 টাকা, এখানে আসছে 12 টাকা। এই যে বাকি 2 টাকা, এটাই হচ্ছে ট্যাক্স, বেসিক্যালি এটা ইনডাইরেক্ট ট্যাক্স বলা হয়, তাই তো, ইনডাইরেক্ট ট্যাক্স। আর এটাকে আবার একটা কথা বলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। নেট ইনডাইরেক্ট ট্যাক্স কি আমরা পড়ছি একটু পরে, ঠিক আছে। তো এই যে 2 টাকার হচ্ছে ট্যাক্স। এবার তাহলে তোর একটা ফ্যাক্টরি আছে, তুই যখন এটা 10 টাকাতে প্রডিউস করবি না, তো তখন তুই ফ্যাক্টরির মধ্যে তোর লাভ ওখানে ইনক্লুডিং আছে, তবেই 10 টাকা দাম রেখেছিস। ভাবিস না যে এখানে 2 টাকাটা লাভ, তোর ওখানে 10 টাকাতেই তোর লাভ ইনক্লুডিং আছে, 10 টাকাতেই ভেবে নিয়েছিস তুই এটা আমাদের মার্কেটে যাবে, ট্রান্সপোর্ট খরচাটা তুই তখনই বার করে নিয়েছিস, তুই ওখান থেকে লেবারের মাইনাটাও দিয়ে দিয়েছিস, ইলেকট্রিক মাইনা সব দিয়ে তুই 10 টাকাতে করেছিস। আর তুই এটা যখন থেকে বেরোলো 10 টাকা লিখে দিল, আর বললে এটা দোকানে বিক্রি হবে কত টাকায়, এমআরপি রেটটা 12 টাকায় লিখলি, এই 2 টাকাটা কী হবে, ট্যাক্স। ওটা অনলি ফর ট্যাক্স, নেট ইনডাইরেক্ট ট্যাক্স, বুঝতে পারলি। ইনডাইরেক্ট ট্যাক্স, গুডসের ওপর ইনডাইরেক্ট ট্যাক্স লাগে, তাই না, ইনডাইরেক্ট মধ্যে এক্সাইজ ট্যাক্স লাগে, এটা আমরা পড়বো নেক্সট দিন, ঠিক আছে। তো ফ্যাক্টর ইনকাম থেকে মার্কেট প্রাইস আসতে গেলে কি যোগ করতে হয়, ফ্যাক্টর ইনকাম ছিল 10 টাকা, এটা হলো 12 টাকা, এই যে মাঝে এখান থেকে এখানে আসতে গেলে কী হবে, এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। যদি বলে ফ্যাক্টর ইনকাম, ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে আসবো, তো কী হবে, ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে আসতে গেলে কী করতে হবে, প্লাস করতে হবে ইনডাইরেক্ট ট্যাক্স বা নেট ইনডাইরেক্ট ট্যাক্স। আর যদি বলে মার্কেট প্রাইস থেকে আমরা ফ্যাক্টর কস্টে যাবো, তো কী করতে হবে, তা মাইনাস এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স, তাই না।
ফর্মুলাগুলো বুঝতে পারছি। তো ন্যাশনাল ইনকাম, তাই না? ন্যাশনাল ইনকাম আমরা খেলে এখন অবধি কী পড়েছিলাম? ফ্যাক্টর ইনকাম, ট্রান্সফার ইনকাম। তো আমি আরেকবার বলে দিই, ফ্যাক্টর ইনকাম থেকে ট্রান্সফার ইনকামে আসতে গেলে কী করতে হবে? এই যে ফ্যাক্টর ইনকাম কাকে বলে আগে জানতে হবে। যখনই আমরা কোনো কিছু পরিশ্রম করে যে টাকাটা পাই, তাই না? যেমন ধরলে তুমি চাকরি করছো বা কেউ কিছু লেবার করছে, বা যে পরিশ্রম করে যখন টাকাটা পাই সেটাকে আমরা ফ্যাক্টর ইনকাম বলি। আর ফ্যাক্টর ইনকাম কি হয়? ন্যাশনাল ইনকামে এটা ইনক্লুড হয়, তাই না? তারপরে হচ্ছে ট্রান্সফার ইনকাম, যে এমন আর অনেক কিছু ইনকাম হয় যেগুলো কি হয়? পরিশ্রম করে হয় না। তো যেহেতু পরিশ্রম করে হয় না যেসব টাকা, সেটা আমরা কি ন্যাশনাল ইনকামে ইনক্লুড হয় না। এটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, তো এটা ইনক্লুড হয় না ট্রান্সফার ইনকাম। ট্রান্সফার ইনকামের মধ্যে যেমন হতে পারে কোনো গরিব লোক, মানে রাস্তায় ভিখিরিদের ইনকাম হতে পারে, তাই না? তারপরে হ্যাঁ, লটারি হতে পারে, পেনশন হতে পারে, আর কি হতে পারে? স্কলারশিপ হতে পারে। তারপরে আমাদের হচ্ছে হাত খরচা, তাই না? বাড়িতে যেহেতু 1 টাকা দিয়ে যেটা ওটা হচ্ছে, তাই এখানে ট্রান্সফার আমরা এগুলো বলে গেলাম। তারপরে হচ্ছে ফাইনাল গুডস আর ইন্টারমিডিয়েট গুডস, তাই না? ফাইনাল গুডস আবার একটা এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা ফাইনাল গুডস আর কোনটা ইন্টারমিডিয়েট গুডস, এটা আমরা বলে গেলাম। যেটা ইউজ অফ নেচার, তাই না? নেচার কি ইউজ করছে তার উপর। কোনো গুডস মানে ইন্টারমিডিয়েট গুডসের আরেকটা মানে হচ্ছে কি র মেটেরিয়ালস, যেটা র মেটেরিয়াল থাকে সেটাকে ইন্টারমিডিয়েট গুডস বলি। প্রত্যেকটা গুডস, এই পাখা বল, এই বল, ঘড়ি বল, যে কোনো জিনিস না, বা যে কোনো জিনিস হচ্ছে প্রথমে ইন্টারমিডিয়েট থাকে, তাই না? র মেটেরিয়াল থাকে, ওটাকে যখন একটা গুডস বানানো হয় তো ওটাকে ফাইনাল গুডস বলে, বুঝতে পারিস? যেমন হচ্ছে সুতো, তো সুতোটাকে যতদিন সুতো থাকে ওটা ইন্টারমিডিয়েট গুড থাকে, সুতো থেকে যে জামা বানানো হয়ে যাবে তখন এটা কী হয়ে যাবে? ফাইনাল গুডস, বুঝতে পারলি? আর কোনো যদি ইন্টারমিডিয়েট গুড যদি 1 বছর ওটা যদি পড়েই থাকে তো ওটা অটোমেটিকলি ফাইনাল গুডস হয়ে যায়, বুঝতে পারলি? ওই জন্য নেচার অফ ইউসেস। তো ন্যাশনাল ইনকামে অলওয়েজ ফাইনাল গুডসকে ইনক্লুড করা হয়, ইন্টারমিডিয়েট গুডসকে ইনক্লুড করা হয় না, তাই না? এটা আপনাকে বললাম। তো ফাইনাল গুডস, আর এখানে একটু তোদের মাথায় আসবে অনেক কিছু, যে ফাইনাল গুডসের যেহেতু কী নেচার ইউজ, তো আমরা এগুলো ডিটেলসে যাবো যখন গুডসের ক্লাসে পড়বো। এখানে এত যথেষ্ট, এইটুকুই বুঝে যাবো সব কিছু। এবার গ্রস ভ্যালু আর নেট ভ্যালু, তাই না? গ্রস ভ্যালু কি বলেছিলাম? হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিসের কি হয় না, একটা ভ্যালু থাকে প্রত্যেক জিনিসের, তাই না? ওটাকে বলা হয় গ্রস ভ্যালু। আর নেট ভ্যালু কি হয়? যখন ওই ডেপ্রিসিয়েশন মাইনাস হয়, ডেপ্রি মানে অপচয় মাইনাস হয়ে যায়। বলেছিলাম যেমন চিপসের প্যাকেট এমনিতে 30 গ্রাম লেখা থাকে ধরে নাও, বা 20 গ্রাম লেখা আছে, কিন্তু যখন এই চিপসটা প্যাকেটটা খুলছি, ঠিক আছে, ওটা 5 গ্রাম শুধু 3টে আলু বেরোচ্ছে, তাই না? 3টে চিপস বেরোচ্ছে, ওটা হচ্ছে 5 গ্রাম। তো এই যে 5 গ্রাম যেটা চিপসের প্যাকেট থেকে বেরোচ্ছে ওটা হচ্ছে নেট ভ্যালু, তাই না? নেট ভ্যালু। আর গ্রস ভ্যালু কি হচ্ছে? পুরো চিপসের প্যাকেটটা, তাই না? এটা আমরা বললাম কিছুক্ষণ আগে। তো গ্রস ভ্যালু কি হয়? আবার আমরা ন্যাশনাল ইনকামে কোনটা ইনক্লুড করবো? নেট ভ্যালুটা ইনক্লুড করবো আমরা, গ্রস ভ্যালুকে ন্যাশনাল ইনকামে ইনক্লুড করবো না। আগে এগুলো বুঝে না, ঠিক আছে? ঠিক আছে, আমরা নেট ভ্যালুটা কেন ন্যাশনাল ইনকাম কাকে বলে আমরা পুরো এখন আজকে পুরো বুঝে যাবো, ঠিক আছে? তো নেট ভ্যালুকে আমরা করছি, ঠিক আছে? নেটটাকে, গ্রসটাকে করবো না, তাই না? কারণ গ্রসে তো, আর গ্রস থেকে নেটে আসতে গেলে আমি কি করলাম? মাইনাস ডেপ্রিসিয়েশন, তাই না? আর যদি বলি এই আমরা নেট থেকে গ্রস যাবো তো কী হবে? প্লাস ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? এটা আমরা পড়লাম কিছুক্ষণ আগে। আর তারপর হচ্ছে ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস, তাই না? তো ফ্যাক্টর কস্ট হচ্ছে কি জিনিস? কোনো একটা গুডস যখন ফ্যাক্টরি থেকে বেরোয় তখন ওটা ফ্যাক্টর কস্ট থাকে, আর মার্কেটে যখন বিক্রি হবে তখন কি হবে? ওটাকে মার্কেট প্রাইস। এইটা যখন ফ্যাক্টরি থেকে বেরোবে তখন এর 10 টাকা দাম থাকবে, বুঝতে পারলি? আর এটা যখনই মার্কেটে দোকানদার এটাকে 12 টাকা দাম রাখবে অ্যাকচুয়াল, মানে ওরা প্রিন্টিং ওইভাবেই করবে যে 12 টাকায় প্রিন্ট থাকবে, কিন্তু ফ্যাক্টর কস্ট থাকবে ওর 10 টাকা। এই 10 টাকার মধ্যে সব কিছু ইনক্লুড থাকে, কোম্পানির লাভ থাকে, তারপরে যত ওয়ার্কারের মাইনে সব কিছু 10 টাকার মধ্যে ইনক্লুড থাকে, বুঝতে পারলি তো? কিন্তু বাকি যে 2 টাকা মার্কেটে যখন বিক্রি হয়, 2 টাকা যখন বাড়ে কেন? কারণ এখানে কি থাকে? এটা ইনডাইরেক্ট ট্যাক্স, বুঝতে পারলি? এটাকে বলা হয় নেট ইনডাইরেক্ট ট্যাক্স, NIT, তাই না? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। তো এই 2 টাকা কি থাকে? নেট ইনডাইরেক্ট ট্যাক্স, বুঝতে পারলি? তো যদি ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে আসবো তাহলে কি হবে? প্লাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স, তাই না? আর যদি এখান থেকে আমরা মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর প্রাইস যাবো তো কি হবে? মাইনাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স। আর নেট ইনডাইরেক্ট ট্যাক্সের ফর্মুলা কি বলেছিলাম? নেট ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে কি? ইনডাইরেক্ট NIT, নেট ইনডাইরেক্ট ট্যাক্স ইজ ইকুয়াল টু ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ, বুঝতে পারলি? আগের একটা কথা বলি, ন্যাশনাল ইনকাম আমরা অলওয়েজ ফ্যাক্টর কস্ট দেখবো না মার্কেট প্রাইস দেখবো? ন্যাশনাল ইনকাম অলওয়েজ ফ্যাক্টর কস্ট ইনক্লুড হবে, ঠিক আছে? মার্কেট প্রাইস হবে না। ন্যাশনাল ইনকাম অলওয়েজ ফ্যাক্টর কস্ট ইনক্লুড হবে, ঠিক আছে? ধরে নে আমরা ন্যাশনাল ইনকাম মাপছি, ঠিক আছে? তো একটা প্রোডাকশন মেথডে মাপছি, কি মেথড আমরা একটু পরে বলবো সব। তো কি বলেছিলাম যে গুডসের দামগুলোই জাস্ট যোগ করে নিই, ঠিক আছে? তাহলে আমরা ন্যাশনাল ইনকাম মেপে নেবো। প্রোডাকশন মেথড এটা, গুডসের দামগুলো যোগ করে নেবো, যত টাকা গুডস প্রডিউস হবে ওটা হবে আমাদের ন্যাশনাল ইনকাম।
ভালো করে বুঝি। যত মানে কি ধরলে এই পুরো ভারতবর্ষে কিছু হয়নি, এই মোবাইলটা শুধু প্রডিউস হয়েছে আর 1 কিলো চাল প্রডিউস হয়েছে। তো এবার শুধু মাত্র ধরলে পুরো ভারতবর্ষে একজন আছে, তো ওদের ন্যাশনাল ইনকাম কত হলো? মোবাইলের দাম আর চাল 1 কিলো নিয়ে পড়ে হলো 10 টাকা, বুঝতে পারলি? এবার সরকার তাহলে আবার আমাদের ফ্যাক্টর কস্ট কত হলো? 10 টাকা। এই দেশের এই যে লোকটা এই 10 টাকা শুধু একটা জিনিস প্রডিউস করেছে, ঠিক আছে? তাহলে এই বছর নতুনভাবে প্রডিউস করে 10 টাকা, তো ন্যাশনাল ইনকাম একটাই লোক আছে, যেহেতু ন্যাশনাল ইনকাম কত হলো? 10 টাকা। এইবার কি হচ্ছে, সরকার বলছে এর উপর আমরা ট্যাক্স নিব কত? 10 টাকা গুডসটার উপর। গুডসের উপর ইনডাইরেক্ট ট্যাক্স লাগে, ট্যাক্স চ্যাপ্টারে পড়বো। তো যখন এর উপর 10 টাকা ট্যাক্স হলো, তো গুডসটার দাম কত হয়ে যাবে? 20 টাকা। কিসে হবে? মার্কেটে বিক্রি হবে না, বুঝতে পারলি? কিন্তু ফ্যাক্টরিতে বিক্রি হলো, ফ্যাক্টর কস্টে যেটা ছিল কত টাকা পড়েছিল? 10 টাকা ফ্যাক্টর কস্টে। তো এইবার এখন যদি ন্যাশনাল ইনকাম মাপি আমরা, তাহলে যদি আমরা মার্কেট প্রাইসে মাপি, তাহলে দামটা কত চলে যাচ্ছে? অ্যাকচুয়াল প্রডিউস হচ্ছে জিনিসটা, শুধু জিনিসটার দাম বেড়ে যাচ্ছে বলে কি হচ্ছে? ট্যাক্সটা লেগে যাচ্ছে বলে জিনিসের প্রোডাকশনের দামটা বেড়ে যাচ্ছে। আর প্রোডাকশনের দামটা যখন বেড়ে যাচ্ছে তখন ভাবছি, তাহলে আমরা ভাববো না ন্যাশনাল ইনকাম বেড়ে যাচ্ছে, কিন্তু না, সরকার চাই যে আমার ন্যাশনাল ইনকাম বাড়াবো, তাহলে ট্যাক্সগুলো সব জিনিসের উপর বাড়িয়ে দেবে, তাহলে কি ডবল হয়ে যাবে, ভাবে ন্যাশনাল ইনকামের মধ্যে বেড়ে গেছে, সেটা কিন্তু ওই জন্য না। ট্যাক্সের টাকাটা ইনডাইরেক্ট ট্যাক্সের গুডসের প্রোডাকশন মেথড যখন মাপবো আমরা, কি হবে? গুডসের দামটা মানে ট্যাক্সের দামটা মাইনাস দেবো। এবার ট্যাক্সের দামটা যেহেতু সরকার নেই, সরকার মাইনাস দেবে, ঠিক আছে, কিন্তু সরকার আরেকটা জিনিস দেয়, এই গুডসটা প্রডিউস করতে, এই 10 টাকার এই যে গুডসটা প্রডিউস করতে না, সরকার কি করেছিল বলতো? ওকে মাঠে চাষ করে এই গুডসটা প্রডিউস করেছে, ঠিক আছে? তো সরকার ওকে বীজ দিয়েছে, সরকার টাকা দিয়েছে, তবে ওই গুডসটা কত কি করেছে? 10 টাকার রয়েছে, নাহলে এটা 12 টাকা দাম হয়ে যেত, বুঝতে পারলি? মানে ও সাবসিডি দিয়েছে সরকার। এবার যখন সরকার এবার মাপবে ন্যাশনাল ইনকাম, তো সরকার তো টাকাটা দিয়েছে না, ওটা তো মাইনাস তো দিতে হবে, নাহলে তো সরকার আমি তো সরকার দিয়েছে ওটা। হ্যাঁ, আমাদের এই যে এত প্রডিউস হচ্ছে, ঠিক আছে, তা আমাদের প্রত্যেক জায়গায় প্রডিউস, সরকার এবার কি করে? সব জায়গায় সাবসিডি দেয়, গ্যাসের ধরনের সাবসিডি দিচ্ছে। তো গ্যাসের সাবসিডি এবার ধরলে তুই গ্যাস বানাচ্ছিস, ঠিকা নিয়েছিস, ঠিক আছে, এবার গ্যাস তুই সবাই বাড়িতে দিচ্ছিস, তুই দাম রেখেছিস 1000 টাকা। সরকার কি করছে? তাহলে সরকারের ন্যাশনাল ইনকাম এখানে বার করবে, ওর ফ্যাক্টরিতে 1000 টাকা এক একটা সিলিন্ডার ধরে নেবে। কিন্তু অ্যাকচুয়াল 1000 টাকার মধ্যে আমি সরকার ধরে ওকে সাবসিডি দিলাম 500 টাকা, বললাম যে 500 টাকা সাবসিডি, মানে কি তুমি 500 টাকা ওদের কাছে নাও, বা তোমাকে 500 টাকা আমি দেবো। তাহলে কি গুডসের দাম হলো কি 500 টাকা? 1000 টাকায় দাম হোক, যেহেতু আমি 500 টাকা দিয়েছি, তো জন্য সাবসিডি মাইনাস করতে হবে। আর আমরা ডিপলি বুঝবো একটু পরে। তো কি হচ্ছে, তাহলে ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে আসতে গেলে কি করতে হবে? প্লাস এনআইটি, ঠিক আছে, আর মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট আসতে গেলে কি হবে? মাইনাস এনআইটি। এইটুকু বুঝেছি আমরা, এখানে কোনো কনফিউশন এখন অবধি নেই, তাই তো? এবার আমরা যাব ডোমেস্টিক ইনকাম আর ন্যাশনাল ইনকাম। তাহলে দেখ, এই লোকটা যে রেড আছে এর বাড়ি হচ্ছে ইন্ডিয়া, বুঝতে পারলি? এই যে লোকটা এরও হচ্ছে ইন্ডিয়া। এই যে লোকটা এর বাড়ি হচ্ছে আর্জেন্টিনা, ঠিক আছে, এই যে লোকটা এর বাড়ি হচ্ছে ইন্ডিয়া, বুঝতে পারলি? ভালো করে বুঝ। এইবার এরা থাকে কোথায়? ইন্ডিয়াতে। আর এ থাকে ইউএসএতে একজন, কিন্তু মালটা ইন্ডিয়ার, বুঝতে পারলি? এইবার যখন আমরা ডোমেস্টিক ইনকাম দেখব, when we are measure ডোমেস্টিক ইনকাম, দেন আমরা কি করব? এই ডোমেস্টিক মানে ইন্ডিয়ার যে বাউন্ডারিটার ভিতরে কারা কারা আছে, কত আছে? 20 টাকা ইনকাম, 40 টাকা। তাহলে ডোমেস্টিক ইনকাম কত হলো এখানে? 40 বলতেই পারি, ঠিক আছে। আর যখন আমরা ন্যাশনাল ইনকাম দেখব, বুঝতে পারলি, তখন আমরা কি করব? এর ইনকামটা আমরা ধরবো না, কারণ যারা আমাদের ভারতের রেসিডেন্ট, যারা ভারতের নাগরিক, সে আমাদের বিদেশেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, বুঝতে পারলি? তাহলে কত হবে? 40, 10 আর 10 কত হলো? 60, বুঝতে পারলি কেসটা? আমরা মাইনাস করলাম না, আমরা দেখেই নিলাম। আর মানে মাইনাসের তো ফর্মুলা, এগুলোই ওরা ফর্মুলাতে এমনি বলে, বুঝতে পারলি? NFI আমরা বলছি একটু পরে, আগে এটা বুঝতে পারিস তো। এটা ইন্ডিয়াতে 3টে লোক আছে, এ হচ্ছে এ,
বি হচ্ছে 10 টাকা ইনকাম করে, 10 টাকা ইনকাম করে, আর এ হচ্ছে বিদেশের আর্জেন্টিনার, ওই দেখ নীল কালার জার্সি, একটা সাদা করে দিই, এই দেখ নীল সাদা, ঠিক আছে। এইবার কি হবে, এ 20 টাকা আয় করছে কিন্তু থাকছে ইন্ডিয়াতে আয় করছে, তাই এই ইনকামটাকে আমরা কি বলছি, ডোমেস্টিক ইনকাম। বুঝতে পেরেছিস কেসটা? আর ন্যাশনাল ইনকাম আমরা কি বলবো, তখন যারা ইন্ডিয়ার সিটিজেনশিপ যারা আছে তারা, কে কে না এ আছে, আর একজন তো আমাদের আছে, মাল পালিয়ে গেছে, দেখ হালকা হালকা রেড কালার আছে ওর গায়ে, মানে ইন্ডিয়ার ছাপ আছে ওর কাছে, ও অন্য দেশে আয় করছে। তখন কি হচ্ছে কি, এর আয়টাও আমরা ধরে নেব। তাহলে কি হচ্ছে, এরা দুটো হলো 10 10 20, আর এর 40 কত হলো 60। বুঝতে পারলি? তা আমরা অ্যাকচুয়ালি এই ভাষায় আমরা যেটা লিখবো, তো আমাদের ডোমেস্টিক ইনকাম থেকে আমরা যদি ন্যাশনাল ইনকামে আসি, আমরা ডোমেস্টিক ইনকাম থেকে যদি ন্যাশনাল ইনকামে আসি, তাহলে আমরা ডোমেস্টিক ইনকাম থেকে ন্যাশনাল ইনকাম যদি আসি, তা আমাদের করতে কি হবে, নেট প্লাস ডোমেস্টিক ইনকাম থেকে ন্যাশনাল ইনকাম প্লাস কি করে দিতে বলছে সাথে, নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড। আমরা এই অ্যাব্রড থেকে কত নেট ফরেন ইনকাম পেলাম, আমাদের এখানে যারা ফরেন ছিল তাদের ইনকামটা দিয়ে দিলাম ওদেরকে, আর ওদের ইনকামটা আমরা নিলাম, মানে আমাদের যারা বাইরে আছে। তো এটা তো আমরা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? তো নিশ্চয়ই এর কোনো ফর্মুলা আছে, ফর্মুলা যেটা আমি বললাম সেটাই এখানে বলছি ইংলিশে, তাই তোদের একটু মাথাটা কনফিউজ হচ্ছে। কি হচ্ছে না, আমরা এই NFI এটাকে বার করতে গেলে কি করতে হবে, নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড না ফ্যাক্টর ইনকাম, কি হলো আবার NFI নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড, এইটা বার করতে গেলে আমাদের কি করতে হবে, ফ্যাক্টর ইনকাম রিসিভড ফ্রম অ্যাব্রড, তাই না? ফ্যাক্টর ইনকাম রিসিভড ফ্রম অ্যাব্রড মানে কি, আরে কি হলো ফ্যাক্টর ইনকাম পেড টু অ্যাব্রড, মানে ফ্যাক্টর ইনকাম রিসিভড ফ্রম অ্যাব্রড মানে কি, যারা যে লোকটা আমাদের কোথায় ছিল, আর্জেন্টিনায় ছিল, সরি USA তে ছিল, ওই USA লোকটা কত টাকা পেয়েছে, বুঝতে, ওর টাকাটা আমরা এখানে কি করে দিলাম, ওর অ্যাড করবো, আর এর টাকাটা ফ্যাক্টর ইনকাম পেড ফ্রম অ্যাব্রড কি হবে, এর টাকাটা দিয়ে দেবো, আর্জেন্টিনার ফ্যাক্টর ইনকাম পেড কে ছিল, আর্জেন্টিনার লোকটা ছিল, তাকে দিয়ে দিলাম। বুঝতে পারলি? ওটাই তো আমি ওখানে বললাম না, দেখ অ্যাকচুয়াল NFI এর ফর্মুলাটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম রিসিভ ফ্রম অ্যাব্রড। তা আমরা কত টাকা রিসিভ করেছিলাম ফ্যাক্টর ইনকাম, যে কত ছিল, 40 টাকা ছিল না ওই লোকটা যে আমাদের USA তে ছিল, আর ফ্যাক্টর ইনকাম পেড টু আপনার কত টাকা পেড করতে হয়েছিল, 20 টাকা, তাই তো? তা আমরা এই যে জিনিসটা আমরা ওর টাকাটা নিলাম, এই টাকাটা বাদ দিয়ে দিলাম। বুঝতে পারলি? তো এই যে নেটটা পাবো সেটাকেই বলছে NFIA, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, ঠিক আছে? তা আমরা এখন অবধি পুরো ক্লিয়ারই বুঝতে পেরেছি, কারণ এবার আমরা মেন জিনিসে ঢুকছি, ঠিক আছে? আমরা ফর্মুলা ফর্মেটে ঢুকছি, কারণ এটা যদি বুঝে যাবো তারপর আমরা মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম চলে, আর কোনো চাপ হবে না মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম। কেন জিনিসটা এবার তোরা বলি, দেখ আমরা যখনই আমরা GDP বা GNP পড়ি না, আমাদেরকে কিছু জিনিস আমাদেরকে এমনি দেয়, এমনি ক্ষোভ থাকে 3টে, আর তার থেকে একটা নিচে এমনি থাকে, ভালো করে বুঝবি। এই যে GDP GNP ক্লাসগুলো যখন করি, অনেকে GDP GNP থেকে শুরু করে, বুঝতে পারলি? তা আমি অনেক রিসার্চ ফিচার্চ করে মনে হয় যে ওখান থেকে শুরু করাটা উচিত না। এবার আমরা তোরা যেখান থেকে বলবো তোরা নিজেই বুঝতে পারবে হোয়াট ইজ GDP GNP। তো এইরকম থাকে, তাহলে এখানে লেখা আছে G, এখানে লেখা থাকে D, এখানে লেখা থাকে P, আর এখানে হয় মার্কেট প্রাইস লেখা থাকবে, নাহলে ফ্যাক্টর কস্ট লেখা থাকবে, এরকম থাকে না নিচে, হয় GDP মার্কেট প্রাইস, GDP। এবার আমরা বুঝে যাবো, দেখ তো কি থাকে এখানে। এইবার তাহলে এই যে জিনিসটা আমরা এখানে মিটে দিই, যে এই যে ফরম্যাটটাকে আগে মাথায় রাখবি, ঠিক আছে? এই ফরম্যাট রাখলে কোনো চাপ হবে না। ফরম্যাট এখানে কি থাকতে পারে আগে এক্সাম্পশন করবো। এই যে প্রথম এখানে হয় থাকবে গ্রস, নয় থাকবে নেট, ঠিক আছে? এখানে যে এটা আছে, এখানে হয় থাকবে ডোমেস্টিক, নয় থাকবে কি, বুঝতে পেরেছি? এইটা এখানে একটা জিনিস থাকবে কি, প্রোডাক্ট, ঠিক আছে? বুঝতে পেরেছি? এখানে যেটা, এখানে তোর হয় দুটোই থাকবে, একটা হয় ফ্যাক্টর কস্ট, নয় মার্কেট প্রাইস। পড়ে গেলাম কিছুক্ষণ আগে, দেখ তোরা সবগুলোই পড়ে গেছিস, এবার তোরা কেমন বসাবি দেখ, এটা বুঝতে পারিস? এই যে স্ট্রাকচারে ওরা GDP GNP যে মাপে ক্যালকুলেট করে যে অত কিছু হয়, স্ট্রাকচার এটা থাকে, হয় এটা থাকবে, এখানে 3টে থাকবে, একটা এই দুটোর মধ্যে হয় গ্রস বা নেট থাকবে, এখানকার মধ্যে ডোমেস্টিক বা ন্যাশনাল থাকবে, এখানে থাকবে প্রোডাক্ট। দেখ গ্রস বা নেট তোর পড়ালাম কিছু না, তোরা জানিস গ্রস কি, নেট কি, তোরা জানিস ডোমেস্টিক কি, ন্যাশনাল কি, তোরা জানিস প্রোডাক্ট কি, ঠিক আছে? এবার এখানে তোরা জানিস ফ্যাক্টর কি আর মার্কেট প্রাইস কি, ফ্যাক্টর কস্ট কি। আমরা এই জিনিসগুলো আমরা এখনই জানলাম কিছুক্ষণ আগে, তাই না? তো কোনো কনফিউশন নেই। এবার আমরা একটা একটা করে বসাবো, আমরা তো দেখে নেবো, ঠিক আছে? দেখ
তাহলে আমরা এখন প্রথমে যদি আমরা জানি জিডিপি, তো কী হবে, এখানে জি, এখানে ডি, এখানে পি বসালাম। ধরলে তুই এটা কোনোদিন শুনিসও না। আর এখানে বসালাম কি জিডিপি, আর কি বসাতে পারি, যে কোনো একটা বসাই মার্কেট প্রাইস, তবে তো ফ্যাক্টর কস্টে যাবো। ঠিক আছে, দেখ তো এটা মানে কি হবে, তাহলে জি ফর কি হবে, গ্রস মানে কি ছিল, হ্যাঁ গ্রস মানে হচ্ছে সব আছে পাতি কথা, ওখানে ডেপ্রিসিয়েশনও যোগ আছে, মানে পুরো প্যাকেজটা আছে, চিপসের পুরো প্যাকেটটা আছে গ্রস। ডোমেস্টিক মানে কি, বাউন্ডারির ভিতরে, মানে বিদেশিরাও থাকতে পারে এখানে ইনকামটা, কিন্তু আমাদের যে মালটা কোথায় আছে, ইউএসএ তে আছে, তার ইনকামটা থাকবে না। দেখ তোরা বুঝতে পারছিস। প্রোডাক্ট মানে কি, প্রোডাকশন, যেটা যে প্রোডাক্টগুলো হয়েছে। আর মার্কেট প্রাইস কি, মার্কেট প্রাইস মানে কোনটা, মানে ইনডাইরেক্ট ট্যাক্স কি আছে, যোগ আছে, ইনডাইরেক্ট ট্যাক্স সব দিয়ে, মানে যেটা আমাদের মার্কেটে বিক্রি হচ্ছে প্রোডাক্টটা, জিডিপি এট মার্কেট প্রাইস। বুঝতে পেরেছিস? তো এগুলো নিয়ে কোনো চাপ হবে না। যদি আমি এখানে ইনস্ট্যান্ট এটা বসাই তাহলে কি হবে, গ্রস এটাও হবে, মানে জিনিসটা তো বুঝতে পারছি। গ্রস মানে কি, এটা পুরোটাই আছে প্যাকেজটা। এন ফর কি হবে, ন্যাশনাল, মানে কি আছে, যে বিদেশি আছে আমাদের, মানে যারা ন্যাশনাল মানে হচ্ছে যারা ভারতে যে বিদেশিরা ঢুকেছে তার টাকাটা যোগ হবে না। মাইনাস কি হবে, মাইনাস কি হবে, তাহলে আমরা ফর্মুলাতে গেলে কি হবে, গ্রস থেকে ন্যাশনালে আসবো, প্লাস হবে, প্লাস হবে এনএফআই হবে, তাই না? এই দেখ ডোমেস্টিক থেকে ন্যাশনাল ইনকাম, বুঝতে পেরেছিস? এবার আমরা একটা জিনিস দেখাচ্ছি। তো জিডিপি যদি আমরা লিখি, আমরা ডেফিনেশন লিখতেই পারি। জিডিপি কি, অত ডেফিনেশন পড়েছিলাম, জিডিপি কি পড়েছি, কি কি পড়েছিলাম আমরা জিডিপি, আমরা বাংলায় বলি প্রথমে। আমি বলছি জিডিপি হচ্ছে কি, একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে, ঠিক আছে, একটা টাইম অফ পিরিয়ডের মধ্যে, মানে সেটা 1 বছরের মধ্যে, এটা অ্যাকাউন্টিং ইয়ার বলা হয়, ঠিক আছে, যারা রয়েছে, ঠিক আছে, ওই 1 বছর ওই বাউন্ডারি, দেশের বাউন্ডারি সীমানার মধ্যে যারা রয়েছে, ওই লোকগুলো, সেটা দেশি হতে পারে বা বিদেশি হতে পারে, তারা যা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করে সেটাই হচ্ছে কি জিডিপি, তাই না? বুঝতে পারছিস? এবার আমরা বল যে এখানে আমাদের কোনো প্রবলেম আছে কি, জিডিপি আমরা ফরম্যাট পরে আমরা না পড়িয়েও তোকে আমি ন্যাশনাল ইনকাম করে দেবো, বুঝতে পারলি? এবার দেখ একটা জিনিস, ন্যাশনাল ইনকাম কাকে বলে, আমরা তার একটা প্রথম টপিক আমরা প্রথমে জেনে নিই, ন্যাশনাল ইনকাম কাকে বলে। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম আমরা কি জানলাম, আমরা এখন অবধি কি বললাম, আমরা এটা পড়তে পারলাম তো, জি ডি পি অ্যাট কি পড়লাম, মার্কেট প্রাইস। আর ন্যাশনাল ইনকাম অনেক জায়গায় শুনেছি, ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু এন পি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাই পড়েছি তো। তোরা শুধু মুখস্থ করে নিবি, একটা জিনিসই মুখস্থ করতে হবে, হ্যাঁ একটা জিনিসই মুখস্থ করতে হবে সারা জীবন, এটা মুখস্থ করে নে, তারপরে দেখবি কিছু আর কোনোদিনও ভুলবি না, কিছু হবে না, ন্যাশনাল ইনকাম সম্বন্ধে সব পারবি। ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু কি, মনে রাখতে হবে, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটা আমি শুধু মুখস্থ কর। ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু কি হবে, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, বারবার বল, মুখস্থ হয়ে যাবে। ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, ঠিক আছে, ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটা মুখস্থ কর, এটাই দিবে। ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু কি, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটা মুখস্থ করলে মাথায়, ঠিক আছে। এবার দেখে নে, তাহলে আমরা কি হচ্ছে, তোকে দিয়ে দিচ্ছি, আমরা পেয়ে একটা দেশের জিডিপি পেয়ে গেছি, আমরা জিডিপি এন্ড মার্কেট প্রাইস পেয়ে গেছি। আমরা যাবো কিসে, আমরা টপিক কি আমাদের ন্যাশনাল ইনকাম, তা আমাদের ন্যাশনাল ইনকাম বার করতে হবে, তাই তো। কি করে যাব না, আমরা কি করবো, গ্রস আছে, এখানে কি আছে, নেট, তো কি করতে হবে, গ্রস থেকে নেট যেতে গেলে কি করতে হবে, গ্রস থেকে নেট কি বলেছিলাম, তাহলে কি হবে, মাইনাস ডেপ্রিসিয়েশন হলো, মানে যেটা অপচয় সেটা বাদ দিল। ডোমেস্টিক থেকে নেট আসতে গেলে কি করতে হবে, ডোমেস্টিক থেকে নেট আসতে গেলে কি করতে হবে, প্লাস এনএফআই প্লাস এনএফআইএ, বুঝতে পারলি? প্রোডাক্ট সেম আছে। ফ্যাক্টর মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট যাবো, কি করতে হবে, ইনডাইরেক্ট ট্যাক্স কি হবে, মাইনাস এনআইটি, বাস হয়ে গেল, চলে এলো ন্যাশনাল ইনকাম। এগুলো বাদ দিয়ে দিলে হয়ে যাবে। সবাই জিডিপি মাপে না, প্রোডাক্ট কিন্তু জিডিপি, যে এটা যে হচ্ছে জিডিপি এর মার্কেট প্রাইস মানে কি জানিস তো, এই জিডিপি এর মার্কেট প্রাইস মানে হচ্ছে যে বাজারে যতগুলো গুডস এন্ড সার্ভিস বিক্রি হচ্ছে তার দামটা শুধু ওরা ধরে নেয়, পাতি কথা। যারা টুথপেস্ট বিক্রি করতে হচ্ছে তার দামটা মার্কেট প্রাইসে, ওরা তো ঝামেলা করে না, ওরা মার্কেট প্রাইসে দাম নিল, যা প্রডিউস হচ্ছে তার দাম। আর যদি টিকিট বিক্রি হচ্ছে, ওটা তো সার্ভিস ধরলে, ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে, প্লেনের এগুলো সার্ভিস, গুডস অ্যান্ড সার্ভিস। তো এই যে ব্যাপারটা, তাদের দামটা ওরা শুধু লিখে রাখে গুডস অ্যান্ড সার্ভিসের, আর কিছু না। তখন ওটা কি বেরোবে, জিডিপি এন্ড মার্কেট প্রাইস বেরোয়।
ওখান থেকে ওরা ন্যাশনাল ইনকাম কীভাবে বার করবে? ন্যাশনাল ইনকাম মানে কি ছিলাম? এনএনপি ফ্যাক্টর কস্ট। ওরা কী করবে? মাইনাস করবে কত ডেপ্রিসিয়েশন হয়েছে, ওরা কী করবে? প্লাস দেবে এনএফআই, ঠিক আছে, যে গ্রস ডোমেস্টিক থেকে ন্যাশনাল আসতে কত 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 টাকা হয়েছিল ওই প্লাস মাইনাস করবে। আর মাইনাস কী করবে? এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। মানে কি আমি তো এটা মার্কেট থেকে কিনেছি, এটা দাম নিচ্ছে হয়তো 30 টাকা, কিন্তু এর ফ্যাক্টর কস্ট পড়ছে কত? এর ফ্যাক্টর কস্টে দাম আছে হলে 20 টাকা, তো এটা মাইনাস ট্যাক্সটা মাইনাস দেবে, ইনডাইরেক্ট ট্যাক্সটা। ওরকম করে সব বার করে দেবে, ওদের ন্যাশনাল ইনকাম ওরা পেয়ে যাবে। ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু এনএনপি এন্ড ফ্যাক্টর কস্ট। তা আমি আগেকার জিনিসগুলো এই জন্য বললাম, তাহলে সুবিধা হবে ব্যাপারটা, বুঝতে পারছি? হ্যাঁ, জিডিপি মার্কেট, জিডিপি কিছু না, যা কিছু জিনিস গুডস অ্যান্ড সার্ভিস, মনে রাখবি, গুডস অ্যান্ড সার্ভিস, তার মানি ভ্যালুটাই হচ্ছে জিডিপি। ওটা মার্কেট প্রাইসে হয়, মার্কেটে দেখলে মার্কেট প্রাইসে। তো গুডস অ্যান্ড সার্ভিস পাবি কোথায়? ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস কোথায় পাবো? জিডিপি তুই ফ্যাক্টর করে মাপতেই পারিস, তুই মাপতেই পারিস, সরকারও মাপে করবে এটা কি? ওকে তো আলটিমেট এখানে বার করতে হবে না। সরকার মাপবে কেন? সরকার আবার তাহলে ফ্যাক্টরিতে যে দেখবে কত টাকায় বিক্রি হয়েছে। সরকার এখানে গুডসটা দেখে নেবে, আর গুডসটা যখনই দেখবে এই মোবাইলটা তুই মার্কেটে বিক্রি হয়েছে, ঠিক আছে, তো মোবাইলটা যখন জিডিপি, এটা জিডিপিতে ক্যালকুলেট হবে, তো জিডিপি তখন দেখবে, তো এটা কি আছে মোবাইলটা মানে কি? জিডিপি কি আছে? জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, তাই না? দামটা লেখা আছে 10,000 ইনক্লুডিং অল ট্যাক্সেস, ট্যাক্স কত টাকা লেখা আছে, সরকার ওখান থেকে ট্যাক্সটা মাইনাস দেবে, তাই না? তারপরে আগে দেখবে যেটা কে প্রডিউস করেছে, দেশি না বিদেশি। যদি বিদেশি তাহলে ওদেরকে দিয়ে দিবে, বুঝতে পারলি? আর যদি দেশি লোক প্রডিউস করেছে তাহলে ওটা আমাদের হয়ে যাবে, বুঝতে পারলি? তাহলে আমাদের ইনকাম হয়ে গেল। আর কি দেখবে? এই ট্যাক্স আর এর ডেপ্রিসিয়েশন কিছু আছে কিনা দেখে নেবে, যদি ডেপ্রিসিয়েশন থাকে ওই যে চিপসের মতো গ্যাসটা, সেটা বাদ দিয়ে দেবে, বুঝতে পারলি? তারপরে নেট যে দামটা হবে সেটা হবে ন্যাশনাল ইনকাম। তাহলে ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু কি? এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। সেটা যদি মনে রাখবি, তাহলে আমি তোকে যে ইনস্ট্যান্ট তোকে দিলাম, দেখ জিএনপি এমপি, জিএনপি এনপি ইজ, আমরা যাবো কোথায়? ন্যাশনাল ইনকাম, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। কি করতে হবে তাহলে? জি আছে এখানে, এন, দাঁড়া এক সেকেন্ড, গ্রস থেকে নেট কি করতে হবে? মাইনাস ডেপ্রিসিয়েশন, প্রথমে যত টাকা ডেপ্রিসিয়েশন বাদ দিলাম, তারপরে এন আছে, কিছু করতে হবে না, প্রোডাক্ট আছে, কিছু করতে হবে না, মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট, মানে কি হতে হবে? মাইনাস ইনডাইরেক্ট, নেট ইনডাইরেক্ট ট্যাক্স, নেট ইনডাইরেক্ট ট্যাক্স, এনআইটি, হয়ে গেল। সব তোরাই বার করতে পারবি এবার। এবার এই প্রসিডিউরে একটা লাভ আছে, কি বলতো? তুই নিজে বার করতে পারবি, তুই জিডিপি জিএনপি বুঝলে আলাদা রকম ব্যাপার হয়ে যাবে, এইটাতে তুই বার করতে পারবি, তোকে যে অঙ্কও দেয় তুই করতে পারবি, ফর্মুলা এটা তুই অঙ্কগুলো করতে পারবি। যদি কোনো অঙ্ক সিজিএলে দিয়ে দিল হুট করে যে তুমি জিডিপি থেকে, জিএডিপি অ্যান্ড ফ্যাক্টর কস্ট থেকে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস ন্যাশনাল ইনকাম বার করো, কি করতে হবে না? ওরা তোকে ওইভাবে দেবে না, ওরা তোকে মাইনাস ডেপ্রিসিয়েশন বা প্লাস এনএফআই মাইনাস এনআইটি, ঠিক আছে, কোনটা হবে লিখো তো, ঠিক আছে? এই কটা জিনিস থাকে, দেখে নে। একটা থাকে জিডিপি, একটা থাকে এনডিপি, একটা থাকে জিএনপি, একটা থাকে এনএনপি। এবার জিডিপি মানে আমরা তো বুঝলাম, তো কি কি আছে এখানে? গ্রস আছে একদম, প্রথম হচ্ছে বাউন্ডারির মধ্যে, তারপর হচ্ছে ডোমেস্টিক, মানে হচ্ছে মধ্যে যারা থাকে, দেশি বিদেশি হতে পারে, তারা যা প্রডিউস করছে তার মানি ভ্যালু, তাই না? গুডস, দেখ প্রডিউসার টু টাইপ, দুটো প্রডিউসার হতে পারে, একটা গুডস প্রডিউসার, একটা সার্ভিস প্রডিউসার। তো সার্ভিস যারা প্রডিউস করছে, যেমন তাহলে আমি পড়াচ্ছি, ঠিক আছে, তো আমি যে পড়াচ্ছি এটা সার্ভিস দিচ্ছি, তো এখান থেকে তো টাকা আসছে, তো এটাও ওয়ান কাইন্ড অফ জিডিপির মধ্যে ন্যাশনাল ইনকাম কাউন্ট হবে, বুঝতে পারো? জিডিপির মধ্যে কাউন্ট হবে, কিন্তু জিডিপি মানে ন্যাশনাল ইনকাম না, আগে এইটা মাথা থেকে আউট কর, বুঝতে পারলি? ন্যাশনাল ইনকাম আলাদা জিনিস, জিডিপি আলাদা জিনিস, ঠিক আছে? তারপরে আগে মনে হতো জিডিপি জিএনপি মানে হয়তো ন্যাশনাল ইনকাম, সেটা না। তারপরে এনডিপি মানে কি? নেট মানে কি? মানে ওই যে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে পড়ে। তারপরে ডি ফর কি হবে? ডোমেস্টিক মানে কি? আবার ওই বাউন্ডারির মধ্যে, ঠিক আছে? আর প্রোডাক্ট মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস যা প্রডিউস করছে সেটা, ঠিক আছে? তারপরে যে জিএনপি গ্রস মানে হচ্ছে পুরোটা। তারপরে হচ্ছে এন ফর ন্যাশনাল, মানে হচ্ছে এখানে ওই আমেরিকার লোকটা আর এদিকে আর্জেন্টিনার লোকটা বাদ যাবে, তাই না? আর পি ফর প্রোডাক্ট, গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হতে পারে, বাস এখানে। কিন্তু এগুলো সব থেকে আমাকে আর যদি বার আসতে হয় আমাদের ন্যাশনাল ইনকামে, তাই না? ন্যাশনাল ইনকাম কি বলেছিলাম? এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। যদি এখান থেকে আসতে হয় তাও আসতে পারবি, হ্যাঁ, যদি এখান থেকে আসতে হয় তাও আসতে পারবি, আর এখান থেকে আসতে হয় তাও আসতে পারবি। দেখ ন্যাশনাল ইনকামে দেখ সব দিকে আসতে হবে। জিডিপি থেকে ন্যাশনাল ইনকাম কি করতে হবে? এখানে গ্রস আছে, নেট মানে কি? মাইনাস ডেপ্রিসিয়েশন। তারপরে ডোমেস্টিক আছে, ন্যাশনাল কি হবে?
প্লাস NFIA, তারপরে তারপরে কি আছে, প্রোডাক্ট আছে, আর এটা ধরে এগুলো সব মার্কেট প্রাইসে করলাম, তাই না? তাহলে প্রত্যেকটা তো মাইনাস NIT, তাহলে NDP মার্কেট প্রাইস, তাহলে N আছে N আছে, কিছু করতে হবে না, ডোমেস্টিক আছে ন্যাশনাল আসতে হবে, প্লাস NFIA, তারপরে মাইনাস NIT, তারপরে দেখ GANP গ্রস আছে নেট আছে, তাই গ্রস আছে নেট আছে, তো কি হবে মাইনাস ডেপ্রিসিয়েশন, তারপরে কি হবে নেট আছে প্রোডাক্ট হবে FC মানে মাইনাস NIT, তারপরে হচ্ছে দেখ NNP at মার্কেট শুধু মাইনাস NIT নেট ইনডাইরেক্ট ট্যাক্স, তারপরে ন্যাশনাল ইনকামে আমরা পৌঁছে যাবো সব দিক দিয়ে, কোনো চাপ নেই ন্যাশনাল ইনকামে পৌঁছানো, বুঝতে পারলি? আমাদেরকে এইটা আমরা দেখ, এবার তোরা ভাবছিস তো যে কীভাবে এত GDP এত ন্যাশনাল ইনকাম এত লোকের কীভাবে ইনকাম ক্যালকুলেট করে দেবে, তাই না? মাথায় আসে, এই জন্যই আসে যে এই পসিবিলিটিটা ওরা জানে, ঠিক আছে, সবাই জানে। আমাদেরকে এইটা বার করা খুবই সহজ, GDP এর মার্কেট প্রাইস, তাই আমাদেরকে GDP বার করতে হয় ন্যাশনাল ইনকাম মাপতে গেলে, বুঝতে পারলি? কেন বার করতে হয় হঠাৎ ন্যাশনাল ইনকাম মাপবো, GDP কেন বার করবো? কারণ GDP হচ্ছে ওই জিনিসটা আমাদের দেশের বাউন্ডারির ভিতরে, জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, ভারতের যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারির ভিতরে এই যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারির ভিতরে যা গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করে একটা বছরে তার মানি ভ্যালুটা, তো তাহলে আমরা কি কি গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করছে তার হিসাবটা আমরা পেয়ে যাবো না, সেটা আমরা দোকানে গিয়েই পেয়ে যাবো, যে কী কী গুডস আছে দোকানে আর কি কি সার্ভিস প্রডিউস হয়েছে, বুঝতে পারলি? সার্ভিস প্রডিউসের মধ্যে কি হতে পারে, ধরলে ব্যাংকিং সার্ভিসও প্রডিউস হতে পারে, বা যে যত ধরনের সার্ভিস আছে, বুঝতে পারলি? এই যে ট্রেনের টিকিট, রেলের টিকিট, এগুলো তো বললাম, সে টিকিট ওই দামটা লিখে নেবে, ঠিক আছে, টিকিটে যে এত টাকা হয়েছে। আর কি হতে পারে, আর যে পরে আমাদের যা যা গুডস হচ্ছে সব গুডসের দামগুলো লিখে নেবে, তারপরে ওখান থেকে কি করতে হবে, GNPN মার্কেট প্রাইস বের হবে, মানে দোকানে যদি ওরা লিখে নেয়, আর সেটাই থেকে যদি এই মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস NFIA মাইনাস NIT বাদ দিয়ে দেবে, কিছু আসবে ন্যাশনাল ইনকাম, সহজ অ্যান্ড সিম্পল উপায়, বুঝতে পেরেছিস তো? তো ওই জন্য আমরা GDP মাপি, বুঝতে পারলি? আবার GDP যদি প্রচুর হাই হয়ে যায়, মানে কোনো লাফাবার কোনো ব্যাপার নয়, কারণ এখানে ওই বিদেশি লোকটা আমাদের আয় করতে পারে, এখানে যে আর্জেন্টিনা থেকে আমাদের এখানে আছে, তাই না, ও প্রচুর আয় করতে পারে, কোটি কোটি টাকা আয় করতে পারে, আমাকে ওর আয়টা কি করতে হবে, প্লাস মাইনাস করে দিতে হবে, তাই না? অ্যাকচুয়ালি লাভ নেই, আমাদের যারা বিদেশে আয় করছে তাদের আয়টা ঢোকাতে হবে ন্যাশনাল ইনকাম মাপতে গিয়ে, আর ওর আয়টা আমাদেরকে ছেড়ে দিতে হবে, বুঝলি কেসটা? তা আমাদের কোনো GDP হচ্ছে মানে খুব লাফালাফি করে লাভ নেই, আমাদের ন্যাশনাল NNPN ফ্যাক্টর কস্ট কত সেটা ইম্পর্টেন্ট, তাই না? ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু NNP অ্যাট ফ্যাক্টর কস্ট, ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? এবার আমরা এখানে এক দুটো জিনিস লিখবো পার্সোনাল ইনকাম। শোন, ইনকাম জেনারেট কিভাবে হয়, তোরা টাকা পাস কোথা থেকে হয়, কোনো একটা ফার্ম তোদেরকে টাকা দেয়, বুঝতে পারলি? তো এই যে কোনো কোম্পানি তোদেরকে টাকা দিচ্ছে, তো বেসিক্যালি পার্সোনাল ইনকাম যেটা হচ্ছে তার ইকুয়াল টু, না এখানে প্রাইভেট ইনকাম হয়, প্রাইভেট ইনকাম মাইনাস কর্পোরেট ট্যাক্স, আর তার সাথে মাইনাস সেভিং বা রিটেল আর্নিং। তাহলে পার্সোনাল ইনকামের ফর্মুলাটা হচ্ছে পার্সোনাল ইনকাম ইকুয়াল টু কী হবে না, প্রাইভেট ইনকাম মাইনাস কর্পোরেট ট্যাক্স মাইনাস সেভিং বা রিটেল আর্নিং। আমরা যারা মাইনা পাই, এটা আমাদের কোনো কোম্পানি মাইনা দেয়, জানিস তো, যারা স্যালারি ওয়েজার হয়। তো এবার তুই ভাবছি আমি তো সরকারি চাকরি করি, তো সরকারি চাকরি তুমি করো, সেও তো আয় করে, তাহলে কোল ইন্ডিয়ায় কাজ করছো, রেলে আয় করছো, সেও তো আয় করছে, বুঝতে পারলি? তো সে যে আয় করছে সেটা হচ্ছে প্রাইভেট ইনকাম বা পাবলিক ইনকাম বলে রাখতে বলে, তার আয়টা। একটা কোম্পানি ধরো টাটা কোম্পানি বা জিও কোম্পানি কয়েক কোটি লোকের ঘর চালাচ্ছে, তাই না? তো এই যে জিও কোম্পানির আয়টা সেটা কি হচ্ছে, প্রাইভেট ইনকাম, বুঝতে পারলি? কয়েক কোটি টাকা হতে পারে, সেখান থেকে এবার ওকে তো ট্যাক্স দিতে হবে, বাদ দিয়ে দিল। ভালো করে বুঝ, জিও কোম্পানি 100 টাকা আয় করলো এবছর, ও কর্পোরেট ট্যাক্স লেগে গেল কত, 20 টাকা, বাঁচলো কত, 80 টাকা, কারণ সরকারকে ট্যাক্স দিতে হবে। এই 80 টাকার মধ্যে ওর তো কিছু সেভিং করতে হবে, জিও কোম্পানিতে কিছু নেবে, ভালো করে বুঝবি, তাই না? ওকে এমনি ব্যবসা করছে না, ও নিল 20 টাকা, জিও কোম্পানি মানে মুকেশ আম্বানি এরা সব নিল 20 টাকা, ঠিক আছে, তো বাঁচলো কত টাকা,
60 টাকা। এই যে 60 টাকাটা সেটা কর্মচারীর মাইনা, দ্যাটস কল কি পার্সোনাল ইনকাম। মানে কি হচ্ছে পার্সোনাল ইনকাম, প্রাইভেট একটা ফার্ম বা যারা ইনকাম করে বা রেল যত টাকা ইনকাম তার থেকে মাইনাস কর্পোরেট ট্যাক্স দেবে। কোল ইন্ডিয়া ইনকাম করলে কিছু টাকা, এবার যারা কর্মচারী মাইনাটা দেবে তো বেসিক্যালি মাইনাস কর্পোরেট ট্যাক্স দিয়ে দেবে, যা যা ট্যাক্স হবে, প্লাস তাদের যা সেভিংস আছে, তাদের যা কিছু কাজ করতে হবে সেই জন্য তো টাকা রাখবে একটা, তারপরে যে টাকাটা বাঁচবে যেটা কর্মচারীকে দিয়ে দেবে সেটা কি হবে পার্সোনাল ইনকাম, যেটা তোদের কাছে হয়ে যাবে ইনকাম, যেটা ও ডিস্ট্রিবিউট করে দেবে, বুঝতে পারলি সবার মধ্যে, বুঝতে পারলি। আর ওই পার্সোনাল ইনকাম যখন তোর কাছে আসবে ভালো করে বুঝবি, ওই পার্সোনাল ইনকামটা তোর কাছে এলো, তারপর তোরা দিলে এতজন আছিস, তোরা এখানে দিলে 20 জন আছিস, এবং 20 জনের মধ্যে ওই দিলে 100 কত টাকা ছিল 60 টাকা ভাগ হয়ে যাচ্ছে, তোরা সবাই ধরলে কত করে পাচ্ছিস 3 টাকা করে পাচ্ছিস। 3 টাকা পাওয়ার পরে ওই পুরো 3 টাকা তোর নয়, কেন সরকার ওখান থেকে ট্যাক্স কাটবে, 1 টাকা ট্যাক্স কাটলো সরকার, তাই না, ইনকাম ট্যাক্স ধরলে কাটলো তোর, তারপর ওখান থেকে তোর ধরলে কিছু এলআইসি ইএমআই চলছে, ইএমআই ফিএমআই চলছে, ওগুলো কেটে নিল, তারপরে বাঁচলো তোর 1 টাকা। ওই 1 টাকা হচ্ছে তোর পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, যেটা তোর ইচ্ছে মতো তুই যেখানে যাই খরচা করতে পারিস, খেতেও পারিস, না খেতে পারিস, যেখানে যেতে পারিস, ওখানে যেতে পারিস, নদীতে লাভ দিয়ে দিতে পারিস, ওই টাকাটা নিয়ে পড়ে তোর ব্যাপার, বুঝতে পেরেছি কেসটা। ওইটা হচ্ছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, ওখানে আর কেউ কিছু বলবে না, যে আর ওখানে কোনো বার্ডেন থাকবে না, যেটা তুই পুরো খরচা করতে পারিস। হ্যাঁ, এবার ধরলে তুই তোর মাইনা ঢুকলো, ইএমআই আর তোর ট্যাক্সে সব টাকা কেটে নিলে, তোকে 3 টাকা বেঁচে রইলো, 40,000 টাকা মাইনাস পেয়েছিলিস, তো 3 টাকা হচ্ছে কি তোর পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। কিন্তু অ্যাকচুয়ালি ওই যে 40,000 টাকা দিয়েছিল এটা ছিল পার্সোনাল ইনকাম, বুঝতে পারলি কেসটা। ব্যাস, এখানে কোনো কনফিউশন রাখবি না, এটা লিখে নিবি। এখানকার যে ট্যাক্স আছে কোম্পানির কাটে, আর এখানে তাহলে আমরা পার্সোনাল ডিসপোজেবল ইনকাম ফর্মুলাটা লিখে রাখবো, কি হবে না পার্সোনাল ইনকাম। এখানে পার্সোনাল ডিসপোজেবল ইনকামের ফর্মুলাটা হচ্ছে পার্সোনাল ইনকাম যেটা আমরা পেয়েছি, তাই না, ঠিক আছে, এবার আমাদের ডিস্ট্রিবিউট হবে, তার থেকে কি মাইনাস পি ট্যাক্স, মানে পার্সোনাল কোনো ট্যাক্স থাকতে পারে, তাই না, ইনকাম ট্যাক্স হতে পারে পি ট্যাক্স, ঠিক আছে, পি ট্যাক্স বাদ দিয়ে যাবে, তারপরে মাইনাস কি মিসলেনিয়াস রিসিপ্ট অফ দ্য গভর্নমেন্ট যদি কোনো কিছু তোর ট্যাক্সের জলের টাকা বা ধরে ইলেকট্রিক মানে বিলের টাকা বা ধরে গভর্নমেন্ট নিচ্ছে, তোর বাড়ির ট্যাক্স নিচ্ছে, এই যে মিসলেনিয়াস রিসিপ্ট বা ইএমআই দিচ্ছিস, ও সব টাকা বাদ দিয়ে যে টাকাটা পড়ে থাকবে সেটা কি হলো পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, যেটা আমরা খরচা করতে পারি। সে বলে না বাড়িতে বেতন তো ছিল 40,000 টাকা পেয়েছিলাম, কিন্তু দিয়ে 10,000 টাকা বাঁচলো, তাই না, সবাইকে দিয়ে ফিয়ে, তো যেই 10,000 টাকা বাঁচলো সেটা কি পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। এবার ও ওটাতে নিয়ে পরে মদের দোকানে বসতে পারে, বা ও চায়ের দোকানে বসতে পারে, বা ও ওই টাকাটা লটারিতে দিতে পারে, বা ও ওই টাকাটা কোনো ভালো কাজেও কাউকে ইনভেস্ট করতে পারে, বা তার ছেলের পড়াশোনার পেছনে খরচা করতে পারে। ইএমআই হতে পারে কোনো একটা, বা গভর্নমেন্টকে তো অনেক টাকা দিতে হয়, ফাইন করলি, তাই না, একটা ফাইন যদি তোর হয়ে যায় কোনো কিছু, ফাইন তো তোকে দিতে হবে, ওই মাসে একটা ডেট দিয়ে দেবে, তোর মিসলেনিয়াস রিসিপ্ট অফ দ্য গভর্নমেন্টে পড়ে যাবে।